হ্যালো হ্যালো স্টুডেন্টস, বাচ্চা কাচ্চা, বন্ধু বান্ধবী, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো, সবার বেশ ভালো চলছেও বটে। বন্ধু, ক্লাস 11টাকে দারুণভাবে স্টার্ট করতে চাইছো, তো তোমার জন্যে প্রথম ক্লাস নিয়ে আমি কিন্তু হাজির হয়েছি। আজকে এইটা হতে চলেছে ক্লাস 11-এর সেমিস্টার 1-এর ম্যাথামেটিক্সের প্রথম ক্লাস। আর ক্লাসের প্রথম টপিকটা তুমি বুঝতে পেরে গেছো, সেটা হলো সেট তত্ত্ব। এইটা হলো তোমাদের প্রথম চ্যাপ্টার। এই চ্যাপ্টারটাকে বেসিক্যালি আজকে পড়বো, আর আজকে হতে চলেছে তোমাদের প্রথম ক্লাস। ঠিক আছে, এই ভিডিওটাকে বেসিক্যালি আমরা প্রথম রেকর্ডেড দিচ্ছি, কিন্তু এর পরের যে ক্লাসগুলো হতে চলেছে সেই ক্লাসগুলো সমস্ত ক্লাস লাইভ হবে কিন্তু। তো ডেফিনেটলি চ্যানেলটাকে তোমাকে সাবস্ক্রাইব করে নিতে হবে, এবং আমাদের যে ফেসবুক পেজটা আছে সেটাকেও সাবস্ক্রাইব করে নিতে হবে। ঠিক আছে, ফলো করে নিতে হবে বেসিক্যালি। তো বন্ধু, এক এক করে জিনিসগুলোকে প্রথমে একটু আলাপ আলোচনা করবো, কীভাবে ক্লাসগুলো চলবে না চলবে, তোমরা কী কী কন্টেন্ট পেতে চলেছো সেই জিনিসটা নিয়ে কিন্তু আলাপ আলোচনা করব। তো সেই জন্যে উইদাউট এনি ওয়েস্টিং টাইম চালিয়ে শুরু করতে হয় দোস্ত। তো কুর্সি কি পেটি বাঁধলো। তো ব্যাপারটা হচ্ছে, আমাদের ব্যাচের নাম যেটা, সেটা আশা করি তুমি জানো যে বদমাস ব্যাচ আমরা শুরু স্টার্ট করেছি এখানে। তো এই বদমাস ব্যাচটার মধ্যে তোমরা বেসিক্যালি কী কী পাবে না পাবে পুরো পুঙ্খানুপুঙ্খ আলাপ আলোচনা প্রথমে আমি একটুখানি করব, আজকে যেহেতু প্রথম ক্লাস। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে তোমার কাছে বদমাস ব্যাচ। বদমাস ব্যাচটার নামকরণ করার পেছনে আশা করছি তোমরা জানো হোয়াট ইজ বদমাস। যদি না জানো আমাকে একটু কমেন্ট করে একটুখানি জানিয়ে, তাহলে একটু খুঁজে টুজে গুগলে একটু সার্চ করবে বদমাস মানে কি, বদমাস ব্যাচ, বদমাসটা অ্যাকচুয়ালি কেন ইম্পর্টেন্ট, স্পেশালি এইটা হলো ম্যাথামেটিক্সের জন্য ইম্পর্টেন্স, এইটুকুটা আমি তোমাকে বলে দিচ্ছি। বাকিটা তুমি একটু রিসার্চ করো, আমি নেক্সট ক্লাস থেকে তোমাকে তাহলে বলবো ব্যাপারটা। চলো, এই বদমাস ব্যাচটা থাকছে তোমাদের জন্য 100% ফ্রি ফর অল, সবার জন্য এই বদমাস ব্যাচটা ফ্রি থাকছে বন্ধু। আর এইটা থাকছে ক্লাস 11-এর সেমিস্টার 1-এর সিলেবাস। পড়ানো কী কী হবে সেটা জিনিস আমি তোমাকে বলে দিচ্ছি। সেটা হলো, আমি মিস্টার এক্স তোমাকে পড়াবো হচ্ছে ম্যাথামেটিক্স সিলেবাসটাকে, আর মিস্টার ওয়াই পড়াবে ফিজিক্স সিলেবাসটাকে। তো এটা বলা ভালো তোমাকে যে এই ব্যাচটা বাদে আমাদের আর অন্য কোনো ব্যাচ নেই, না অফলাইনে আছে না অনলাইনে আছে। যা হবে তোমাদের ইউটিউবে ক্লাসটা হবে এবং ফেসবুকে তোমাদের ক্লাসটা হবে। ব্যাপারটা বুঝলে তো? তো বিষয়টা হচ্ছে, পুরো সিলেবাসটাকে আমরা এখানে দখল করব। আর এই ব্যাচটাকে তুমি যদি ফলো করো, বদমাস ব্যাচটাকে তুমি যদি ফলো করো, তাহলে অন্য কোনো ক্লাস, অন্য কোনো ব্যাচ, অনলাইন বা অফলাইন তোমার ফলো করার প্রয়োজন পড়বে না। ব্যাপারটা বুঝলে? কারণ আমরা প্রতি হচ্ছে সপ্তাহে কিছু কিছু ক্লাস আমরা 3 দিন, আমি যেমন 3 দিন করে ক্লাস তোমাদের দেব, সেই ক্লাসগুলো তোমরা ফলো করলেই তোমাদের আর অন্য কোথাও ফলো করতে হবে না। ব্যাপারটা বুঝতে পারছো তো? আর এই বদমাস ব্যাচটা থাকছে 100% ফ্রি, তার মানে তোমাকে 1 টাকাও খরচ করতে হবে না এই বদমাস ব্যাচের জন্য। তুমি ফুললি ফ্রি ইউটিউবের মধ্যেই এই ক্লাসগুলোকে করতে পারবে। ব্যাপারটা বোঝা গেছে? চলো, তো আশা করছি পছন্দ হয়েছে আমাদের এই ইনিশিয়েটিভটা। তো এই সুযোগে তুমি একটু সাবস্ক্রাইব করে নিও। তো আমি একটা ভিডিও বানিয়েছিলাম বেসিক্যালি এই ছায়া প্রকাশনের বইটার উপরে। এই ছায়া প্রকাশনের বইটা ঠিক কেমন, বা এই ছায়া প্রকাশনের বইটায় কোন কোন জিনিস ভালো আছে, কোন কোন জিনিস ভালো নেই, সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমি এখানে দিয়েছিলাম। তোমাদের এটা নতুন সিলেবাসের বই কিন্তু বেরিয়েছে। ঠিক আছে, এই ভিডিওটাকে অবশ্যই দেখে নিও, এই চ্যানেলেই আছে, তুমি দেখে নিতে পারো। ঠিক আছে, ক্যারিয়ার অপশানেরও একটা ভিডিও আছে, সেই ভিডিওটাও দেখে নিতে পারো। এরপর বন্ধু যেটা বলবো সেটা হচ্ছে যে, ম্যাথ ক্লাসগুলো কবে কবে হতে চলেছে, ম্যাথ ক্লাসগুলো তোমাদের কবে কবে আসবে সেটা নিয়ে একটুখানি তোমাকে বলে দেবো। ম্যাথ ক্লাসটা বেসিক্যালি তোমাদের যেটা হবে সেটা হচ্ছে টিউসডে, মানে কি বলো তো, মঙ্গলবারে হচ্ছে সকাল 7টার সময়। থার্সডে সকাল 7টার সময় হচ্ছে, এবং ফ্রাইডে সকাল 7টার সময় হচ্ছে তোমাদের ম্যাথামেটিক্স ক্লাসেস। ঠিক আছে, এখন হয়তো এই মাসে, মানে আমরা তো মার্চ মাসে আছি, তো মার্চ মাসে বেসিক্যালি সকাল 7টার সময় হবে না, হয়তো এটা সকাল 10টার সময় হবে। কিন্তু তারপর থেকে মার্চের পরে কি হতো, এপ্রিল আসবে, মে আসবে, জুন আসবে, সমস্ত ক্লাসগুলো তখন হচ্ছে সকাল 7টার সময় তোমাদের কিন্তু হবে। আশা করছি বোঝাতে পেরেছি। তো এই মার্চ মাসটা মানে 15 দিন বাকি আছে, এই 15 দিন তোমাদের ক্লাসগুলো 10টার সময় হবে, আর তারপরে কিন্তু সকাল 7টা থেকে শুরু আরম্ভ হতে চলেছে বন্ধু। ঠিক আছে, চলো ফিজিক্স ক্লাসের টাইমটাও আমি একটুখানি বলে দিই। এখানে 2 দিন তোমাদের টোটাল ক্লাস হবে। ওয়েডনেসডে মানে হচ্ছে কি বলো তো, ওয়েডনেসডে হচ্ছে তোমার বুধবার, আর একটা হচ্ছে স্যাটারডে মানে হচ্ছে শনিবার। তো একটা ওয়েডনেসডে ক্লাসটা হবে সন্ধ্যা 6:30 ডেফিনেটলি লাইভ ক্লাস হবে। আর স্যাটারডে যেটা হবে সকালবেলা 8টার সময় হবে। তো AM আর PM তো আশা করি তোমার জানা আছে, তো একটুখানি লিখে নিতে পারো। ঠিক আছে, তো দুটো জিনিস বলে দিলাম। এক হলো ম্যাথামেটিক্স ক্লাস, যেটা হবে তোমার থার্সডে মানে হচ্ছে বৃহস্পতিবার আর তোমার শুক্রবারে। ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার বুধবার এবং
শনিবার। ঠিক আছে, আশা করছি বোঝাতে পেরেছি। সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ বন্ধু, তোমাদের জন্য সেপারেটলি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়েছে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা তুমি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এই যে ভিডিওটা চলছে, ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবে, সেখানে গিয়ে তুমি চেক করবে, একটা লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের। সেই লিঙ্কে ক্লিক করে তুমি কিন্তু সেখানে চলে যাবে। কেন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। এক তো হলো যে তোমাদের যে ক্লাসের লিঙ্কগুলো, এই যে ক্লাসগুলো যে তোমাদের হবে প্রতিদিন, এই ক্লাসের লিঙ্কগুলো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের শেয়ার করে দেবো। এবং ক্লাসের যে পিডিএফগুলো আছে সেই পিডিএফগুলো, মানে এই ক্লাসটা করব আজকে, তো ক্লাসটা করবে প্রথম, সেই ক্লাস করলেই তুমি বুঝতে পারবে সেখানে পিডিএফ জেনারেট হবে একটা। সেই পিডিএফটাকে, যে ক্লাসের যে পিডিএফটা তৈরি হচ্ছে সেটাও আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে তোমাদের শেয়ার করে দেবো। দ্যাট ইজ ওয়াই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে কিন্তু জয়েন হতে হবে বন্ধু। এরপর বাকি থাকলো যে বদমাস ব্যাচ আমাদের যে চলবে সেটা যে অ্যানাউন্সমেন্ট, ধরো আরও এক্সট্রা কিছু ক্লাস আসলো, এক্সট্রা কিছু নোটস আসলো, সেই নোটসগুলোও কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দেবো। তার মানে বদমাস ব্যাচে যত রকমের অ্যাক্টিভিটি চলবে বন্ধু, A to Z সমস্ত অ্যাক্টিভিটি তুমি কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকলেই বুঝতে পারবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকলেই তুমি কিন্তু জানতে পারবে। আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো 100% ফ্রি ফর অল, সবার জন্য এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা ফ্রি। যে কেউ ঢুকতে পারে, যে কেউ যে কোনো সময় বেরিয়ে যেতে পারে বন্ধু। পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবী, হ্যাঁ, তোমার পুরনো তোমার নতুন সবাইকে কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে হবে। আশা করছি আমি তোমাকে বোঝাতে পেরেছি আমি, ঠিক আছে? চলো তো বন্ধু, চালু শুরু আরম্ভ করি আজকের টপিক। আর সেটা হলো তোমার যেটা পড়াবো সেট তত্ত্ব। ঠিক আছে, পড়ার স্টাইলটা নিয়ে একটুখানি তোমাকে প্রথমে একটু কথাবার্তা বলে দেবো। স্টাইলটা ঠিক আমার কেমন থাকবে। তো বন্ধু, আমি কিন্তু যা পড়াই সব কিছু কিন্তু লিখিয়ে লিখিয়ে পড়াই, সব কিছু কিন্তু আমি লিখিয়ে লিখিয়ে পড়াই। কেন লিখিয়ে লিখিয়ে পড়াই সেটার একটা কারণ আছে। সেটা হচ্ছে যে যখন তুমি ক্লাস করবে আমার সাথে, তুমি যখন লিখবে বন্ধু, আমার সাথে যখন তুমি লিখবে তখন কিন্তু তোমারও প্র্যাকটিস হতে থাকবে পাশাপাশি। আমি পারতাম এখানে সুন্দর একটা কিছু স্লাইড নিয়ে চলে আসতাম আর স্লাইড এনে আর তোমাকে পড়িয়ে দিতে পারতাম, কিন্তু 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 আমার কাছে সেটা বিশেষ কিছু ব্যাপার নয় স্লাইড তৈরি করা। কিন্তু তোমার অ্যাটেনশনটা যেন খুব ভালো থাকে। আর এটা তো 1-2 দিনের ব্যাপার না, এটা 6 মান্থের ব্যাপার, 6 মান্থের ব্যাপার, যতদিন না তোমাদের ক্লাস হচ্ছে। সো যতদিন অবধি তোমাদের ক্লাস, যতদিন অবধি তোমাদের এক্সাম না হচ্ছে, যতদিন অবধি তোমাদের এক্সাম হবে ততদিন পর্যন্ত আমাদের ক্লাসগুলোকে কন্টিনিউ করতে হবে। আর আমার পড়ার স্টাইলটা হচ্ছে যে আমিও লিখব আর তুমিও লিখবে। তার মানে ডেফিনেটলি তোমাকে একটা খাতা তৈরি করতে হবে ক্লাসগুলোকে ফলো করার জন্য। খাতার মধ্যে সমস্ত নোটস তোমাদের কিন্তু তৈরি হয়ে যাবে। ঠিক আছে, সমস্ত নোটস তোমাদের কিন্তু এই খাতার মধ্যে তৈরি হয়ে যাবে। ডেফিনেটলি এই স্টাইলটাকে তোমরা কিন্তু ফলো করবে। ঠিক আছে, পিডিএফের ভরসায়, পিডিএফের আশায় থাকবে না, কারণ পিডিএফ থাকলে পিডিএফ দিয়ে অ্যাকচুয়ালি পড়াটা হয় না। ঠিক আছে, আর যাই হোক না কেন, কারণ আমি তো পড়াই অনেক দিন ধরে, আমি জানি বিষয়গুলো। চলো তাহলে চ্যাপ্টারের নামটা দিয়ে আমরা চালু শুরু আরম্ভ করি। চ্যাপ্টারের নামটা হচ্ছে আর অন্য কিছু নয়, সেটা হচ্ছে সেট তত্ত্ব বা সেট থিওরি। এটাকে বলা হয়, কি বলা হয়? সেট থিওরি। একটা খুব সুন্দর একটা খাতা তৈরি করে নেবে। সেই খাতার মধ্যে কিন্তু এই নোটসগুলোকে কিন্তু তৈরি করবে। আমি যা যা এখানে লিখাবো সমস্ত নোটস তোমাদের কিন্তু তৈরি করতে হবে, খাতার মধ্যে লিখতে হবে। এইবার কিছু কিছু কোশ্চেন প্র্যাকটিস আমাদের করাবো, আমি কিন্তু করাবো। তোমাদের তো এমসিকিউ প্যাটার্নে কোশ্চেন হবে, তো সেই এমসিকিউ প্যাটার্নের যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলোকে বেসিক্যালি আমি টাইপ করে নিয়ে আসবো। সেগুলোকে তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি হলে আমি সলভ করেই দিতে পারবো। কিন্তু থিওরি পার্ট যেটা থাকবে সেই পার্টগুলোকে আমি কিন্তু লিখিয়ে লিখিয়ে করাবো। তোমাদের কিন্তু প্রপার একটা নোটস তৈরি হয়ে যাবে তার জন্যে। ওটা বোঝা গেছে? চলো, তো আমরা পড়বো আজকে সেট তত্ত্ব। সেট তত্ত্বের জায়গাটা অ্যাকচুয়ালি যদি চালু শুরু আরম্ভ করি তাহলে এক কথায় বলতে গেলে এই সেট তত্ত্বের জায়গাটা একদম আলাদা, একদম আলাদা। তোমরা মাধ্যমিক থেকে যেরকম অঙ্ক করে এসছো, সেট তত্ত্বের যে অঙ্ক বা সেট তত্ত্বের যে থিওরি সেটা কিন্তু সম্পূর্ণ রকম আলাদা, একটা নতুন রকম কনসেপ্ট বন্ধু। ব্যাপারটা বুঝলে তো? সেই কারণে সেট তত্ত্বটাকে একটু ভালো করে বুঝতে হবে, ভালো করে একটু পড়তে হবে। প্রথম দিনেই এই সেট তত্ত্বটাকে নিয়ে এসেছি কারণ খুব সহজভাবে এবং ছোট্ট একটা ক্লাসের মাধ্যমে তোমাকে কিন্তু সেট তত্ত্বটাকে আমি বুঝিয়ে দেবো। শুধু আর শুধুমাত্র আমরা আজকে যেটা জানবো সেটা হচ্ছে যে হোয়াট ইজ সেট তত্ত্ব, হোয়াট ইজ সেট অ্যাকচুয়ালি, এই সেট জিনিসটা কি সেটাই আজকে শুধু জানবো। এটা নিয়ে আজকের আমাদের ক্লাস। ব্যাপারটা বুঝলে? চলো তো চালু শুরু আরম্ভ করি তাহলে। তো বন্ধু, এই সেট তত্ত্বটা যে আবিষ্কার করেছে সেই আবিষ্কর্তার নামটা আমি যদি তোমাকে এখানে লিখিয়ে দিই তাহলে যেন মন্দ হয় না। তো আবিষ্কর্তা যদি বলি, আবিষ্কার করেছে কে, আবিষ্কার করেছে কে সেটা যদি বলি তাহলে সে হলো জর্জ ক্যান্টর। জর্জ ক্যান্টর, জর্জ ক্যান্টর। ঠিক আছে, ক্যান্টর।
ওকে, এই হলো জর্জ ক্যান্টর। তিনি কিন্তু এই সেট তত্ত্বটাকে কিন্তু আবিষ্কার করেছেন। তো তুমি একটু লিখে রাখবে, ঠিক আছে। আর এই সেট তত্ত্বের প্রয়োগ যদি বলো যে সেট তত্ত্বটাকে আমরা কেন পড়বো, তাহলে আমি তোমাকে বলবো যে এখন তো তুমি প্রথম চ্যাপ্টারটাকে পড়ছো, এই চ্যাপ্টারটাকে পড়ার পর তারপরে যে বিভিন্ন বিভিন্ন স্ট্রিম আছে, যেমন হচ্ছে বিভিন্ন রকম মানে বৈজ্ঞানিক কর্মকাণ্ডে বা বিভিন্ন রকম বাণিজ্যিক কর্মকাণ্ডে, বিভিন্ন রকম অর্থনৈতিক কর্মকাণ্ডে এই সেট তত্ত্বটাকে ইউজ করা হয়। তো ইউজটা কী করে হচ্ছে না হচ্ছে সেটা তোমার বোঝার এখন দরকার নেই। তোমাকে যেটা প্রথম বুঝতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ সেট, সেট কাকে বলে বন্ধু। এটার জন্যে তোমাকে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে তুমি একটা বাক্স ইমাজিন করার চেষ্টা করো। তোমাকে আমি একটা বাক্সের মাধ্যমেই পুরো সেট তত্ত্বের জায়গাটা আমি তোমাকে বলে দেবো যে হোয়াট ইজ সেট। তো আমি বললাম এইটা হলো একটা রুম, এইটা হলো তোমার ক্লাসরুম বন্ধু। তুমি মাধ্যমিকে পড়াশোনা করেছো, তোমার একটা ক্লাসরুম ছিল দারুণ, একেবারে খুব সুন্দর। সেই ক্লাসরুমের মধ্যে অনেক স্টুডেন্ট ছিল, তার মধ্যে তুমি একজন স্টুডেন্ট। তো এই ক্লাসরুমের মধ্যে যে অনেক স্টুডেট ছিল, 1 নম্বর স্টুডেন্ট, 1 নম্বর এক রোল নাম্বার, 2 রোল নাম্বার, 3 রোল নাম্বার, 4 রোল নাম্বার, 5 রোল নাম্বার, সবাই যদি ডট ডট ডট, আমি কথায় বললাম এখানে 100খানা স্টুডেন্ট আছে, 100খানা স্টুডেন্ট সবাই যদি এই বাক্সের মধ্যে থাকে, এই রুমের মধ্যে থাকে, তাহলে তুমি এই যে ব্যাপারটা আছে এই রুমটাকে তুমি কিন্তু বলবে তখন সেট। এই রুমটাকে কি বলবে? এই রুমটাকে বলবে তুমি সেট। বুঝতে পারলাম? আশা করছি বোঝাতে পেরেছি। এছাড়া তুমি চলে আসো ঠিক এইভাবে করে যে অন্যরকম কিছু এক্সাম্পল আমি তোমার সামনে যদি নিই। ধরো আরও একটা বাক্স আছে, ঠিক আছে না, আরও একটা বাক্স আছে। আর আমি তোমাকে বললাম এই বাক্সের মধ্যে ধরো কথায় বললাম তুমি মাধ্যমিক রিসেন্টলি দিয়েছো, সেই মাধ্যমিকের যত রকমের সাবজেক্ট ছিল, টোটাল 7খানা সাবজেক্ট ছিল তোমার। তো 1 নম্বর সাবজেক্ট তুমি বলবে বেঙ্গলি ছিল, 2 নম্বর সাবজেক্ট তুমি বলবে ইংলিশ ছিল, 3 নম্বর সাবজেক্ট তোমার কী ছিল? লাইফ সায়েন্স। তারপরে ছিল 4 নম্বরে হচ্ছে তোমার ফিজিক্যাল সায়েন্স, 5 নম্বরে ছিল তোমার ম্যাথামেটিক্স, 6 নম্বরে ছিল তোমার ইতিহাস বা হিস্ট্রি, আর 7 নম্বরে ছিল তোমার ভূগোল। তাই তো টোটাল 7খানা সাবজেক্ট তোমার কিন্তু এখানে ছিল বন্ধু। এই 7খানা সাবজেক্টকে যদি আমি একটা বাক্সের মধ্যে লিখি বা একটা বাক্সের মধ্যে রাখি, তাহলে সেটা হয়ে যাবে কি, এই বাক্সটাকে তুমি তখন বলবে একটা সেট। ব্যাপারটা বোঝা গেল? একটা সেট। এছাড়া তুমি ডগেশ ভাইকে চেনো তো? ডগেশ ভাইকে চেনো তো তুমি? ডগেশ ভাই, চলো ডগকে আমরা ডগেশ ভাই বানিয়ে দিয়েছি এখন। তো আমি বলছি ধরো তোমার বাড়ির আশেপাশে, ডেফিনেটলি সবার বাড়ির আশেপাশেই ধরো অনেক তোমার হচ্ছে স্ট্রিট ডগস থাকে, মানে কুকুর থাকে অনেক। তো আমি বললাম তোমার বাড়ির চারপাশে ধরো 10খানা কুকুর থাকে, ঠিক আছে, তারা রাত্রিবেলা পাহারা দেয়, ঠিক আছে। আবার তুমি রাত্রিবেলা বেরোলে আবার তোমাকেই পাহারা দেয়, আবার তোমাকেই কামড়ায়। তো ব্যাপারটা হচ্ছে 10 জন কুকুর যে আছে তাকে যদি একটা বাক্সের মধ্যে বন্দি করে দিই, তাহলে এই যে একটা নতুন সেট তৈরি হলো, কুকুরের একটা সেট তৈরি হলো, সেটাকে বলবে তুমি একটা সেট। এই পুরো বাক্সটাকে তুমি বলবে বেসিক্যালি একটা সেট। এক কথায় বলতে গেলে একটা কালেকশন বলে ব্যাপার আছে বা সংকলন বলে ব্যাপার আছে। সংকলন বা কালেকশন বলে একটা ব্যাপার আছে বন্ধু। এই কালেকশন বিষয়টাকেই বলছে সেট। সংকলন বিষয়টা নিয়ে আমরা ফ্যামিলিয়ার না, কালেকশন বিষয়টা নিয়ে আমরা বেশি ফ্যামিলিয়ার, বেশি জানি আমরা। হোয়াট ইজ কালেকশন? কালেকশন মানে কি? কালেকশন মানে বুঝতে পারছো তো, সেই পুজোর কালেকশন, পুজোর চাঁদা। তো বলছে ব্যাপারটা হচ্ছে সেরকম একটা কালেকশন। মানে এক কথায় বলতে গেলে কালেকশন জিনিসটা ঠিক এইভাবে তুমি ভাবতে পারো। ধরো কিছু মান্থ নিয়ে মান্থ বলতে তোমার যে বছরে ইয়ারের মধ্যে থাকে মান্থ, ডেফিনেটলি ইয়ারের মধ্যে থাকে মান্থ। কতগুলো মান্থ থাকে বলো? 12খানা মান্থ থাকে, তাই তো। 12 মান্থস। তুমি বলবে 12 মান্থসগুলো কি উচ্চারণ করবে ফটাফট। আমি বলবো প্রথমে, তুমি বলবে জানুয়ারি, তারপরে বলবে ফেব্রুয়ারি, তারপরে বলবে মার্চ, তারপরে বলবে এপ্রিল, তারপরে বলবে মে, তারপরে বলবে জুন, তারপরে বলবে জুলাই, অগস্ট, দেন সেপ্টেম্বর, দেন অক্টোবর, দেন নভেম্বর, দেন ডিসেম্বর। আমি কি নিলাম? এইটা সমস্ত মান্থগুলোর নামের যে ফার্স্ট লেটারগুলো আছে সেগুলোকে আমি নিয়ে নিলাম। আর আমি বললাম এইটা একটা বাক্সের মধ্যে থাকবে, তাহলে এই বাক্সটা ঠিক কেমন? এই বাক্সটা হচ্ছে মান্থের বাক্স। ব্যাপারটা বোঝা গেল? এটা হলো মান্থের বাক্স।
তো এই বাক্সটা আমরা বলবো কি আর অন্য কিছু নয়, এই পুরো বাক্সটাই হলো তোমার একটা সেট। এই বাক্সটাই হলো তোমার কাছে একটা সেট। দেখো অসংখ্য এক্সাম্পল আমি দেবো, আর এই এক্সাম্পলগুলোর মাধ্যমে তোমার সেট রিলেটেড কনসেপ্টটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, পুরো ঝাঁ চকচকে হয়ে যাবে। এতটুকু গ্যারেন্টি আমি তোমার জন্য নিতেই পারি বা দিতেই পারি তোমাকে। ব্যাপারটা বোঝা গেল? এরপর আমি বললাম যে এক কাজ করো, তুমি তুমি ধরো বিষয়টাকে ঠিক এইভাবে ভাবতে পারো যে কিছু ফলমূল আমি নিয়েছি। যেমন আমি কেমন 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 ফলমূল নিয়েছি। আমি ধরো বানানা নিয়েছি। আমি কি নিয়েছি? বানানা নিয়েছি, মানে কলা নিয়েছি, ঠিক আছে। তারপরে নিয়েছি হচ্ছে অ্যাপেল নিয়েছি। তারপরে নিয়েছি হচ্ছে আর কি নেব, বানানা অ্যাপেল ম্যাঙ্গো নিয়ে নিয়েছি। দেন আর কি আছে, বানানা অ্যাপেল ম্যাঙ্গো, দেন তারপরে ধরো পাইনঅ্যাপেল নিয়ে নিলাম, পাইনঅ্যাপেল। তারপরে ধরো গুয়াভা নিয়ে নিলাম, গুয়াভা মানে জানো তো পেয়ারা যেটাকে বলা হয়। তারপরে ধরো অরেঞ্জ নিয়ে নিলাম, অরেঞ্জ মানে হচ্ছে কমলা লেবু। তো আমি বললাম এগুলো হচ্ছে কি ফলমূলের একটা, একসাথে যদি এই ফলমূলগুলোকে একটা ঝুড়ির মধ্যে রাখি, আমি কি করলাম এই ফলমূলগুলোকে একটা ঝুড়ির মধ্যে রাখলাম, তাহলে তুমি বলবে এইটা হলো ফলমূলের একটা সেট। ফলমূলের একটা সেট এইটা, ব্যাপারটা বুঝলে তো, বা ফলের একটা সেট এইটা। একটা ঝুড়ির মধ্যে যখন এই ফলগুলোকে রাখলাম তখন সেটাকে একটা সেট বলছি, ঝুড়িটাকে সেট বলছি, ফলমূলগুলোকে না। ফলমূলগুলোকে এলিমেন্ট বলা হয়, হ্যাঁ, সেটা নিয়ে আমি পরবর্তীতে বলবো। চলো, তো এইভাবে আমরা সেটের যে ব্যাপারগুলো আছে সেগুলোকে ভাবতে পারি। এছাড়া তুমি এইভাবেও ভাবতে পারো, রিসেন্টলি আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছে, তুমি জানো কি মানে ক্রিকেট হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির যে ক্রিকেট আমরা মানে ইন্ডিয়া হচ্ছে তোমার ইন্ডিয়া জয়লাভ করেছে। সেই আমি বলছি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে 11 জন প্লেয়ার ছিল, কতজন প্লেয়ার ছিল? 11 জন প্লেয়ার আমাদের কিন্তু খেলছিল, তাই তো। 11 জন প্লেয়ারের যদি আমি নামগুলো, এক নম্বর যেমন হচ্ছে আমাদের ফার্স্ট কী ছিল, রোহিত শর্মা ছিল। 2 নম্বর কী ছিল, বিরাট কোহলি ছিল। 3 নম্বরে ছিল শ্রেয়স আইয়ার ছিল। 4 নম্বর কী ছিল, তোমার মোহাম্মদ শামি ছিল। 5 নম্বর, 6 নম্বর, এইভাবে করতে করতে টোটাল কতজন ছিল? টোটাল 11 জন ছিল। আমি বলছি টোটাল 11 জনকে যদি একটা ঘরের মধ্যে রাখা হয় তাহলে সেই ঘরটাকে বলা হবে একটা সেট বন্ধু। সেই ঘরটাকে বলা হবে একটা সেট। আশা করছি বোঝাতে পেরেছি। এইবার আমি তোমাকে সেট নিয়ে এখানে তো মানে ওভারভিউটা তোমাকে দিলাম, উপর সে হেলিকপ্টার চালিয়ে তোমাকে সেটটাকে একটুখানি বললাম কিছু এক্সাম্পলের মাধ্যমে যে সেট কেমন কেমন হয়, কী কী রকম এক্সাম্পলের মধ্যে আমরা এই সেটটাকে রাখতে পারি। এছাড়া তুমি ভাবতে পারো, আমরা অ্যালফাবেট জানি তো, এ থেকে জেড পর্যন্ত যে অ্যালফাবেট জানি। তো আমি বলছি এ থেকে জেড পর্যন্ত যে অ্যালফাবেটগুলো আছে সেগুলোকে একসাথে যদি কোনো একটা বাক্সের মধ্যে রাখি তাহলে সেগুলোকেও একটা সেট আমি বলতে পারবো। এছাড়া এই অ্যালফাবেটগুলোর মধ্যে যদি আমি শুধুমাত্র ভাওয়েলগুলোকে নিই, যেমন হচ্ছে এ, ই, আই, ও, ইউ, এই ভাওয়েলগুলোকে নিই, তাহলে এটাও একসাথে এই পুরো ভাওয়েলগুলোকে আমি একটা সেট বলবো, সেট অফ ভাওয়েল। ব্যাপারটা বুঝলে তো, সেট অফ ভাওয়েলস। এইভাবে করে বিষয়টাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে। এবার সেটটাকে লিখার একটা খুব সুন্দর পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা হচ্ছে তোমাকে দুটো ব্র্যাকেটের মধ্যে তোমাকে সেটটাকে লিখতে হবে। এই যে দেখো, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সাধারণত সেটের এলিমেন্টগুলো, এই প্রত্যেকটা তোমার এলিমেন্ট বলা হয়। প্রত্যেকটা তোমার এখানে দেখছো যেমন এ, ই, আই, ও, ইউ, প্রত্যেকজনকে এক একটা এলিমেন্ট এখানে তোমার বলা হয়। আর সেই সেটটাকে আমরা লিখছি কী করে, সেটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখছি। তোমাকে বোঝানোর জন্য আমি এখানে বাক্স নিয়েছি, তোমাকে বোঝানোর জন্য এখানে আমি একটা ঝুড়ি নিয়েছি, তোমাকে বোঝানোর জন্য এখানেও একটা বাক্স নিয়েছি, তোমাকে বোঝানোর জন্য এখানে জাস্ট একটা ব্র্যাকেট নিয়েছি। সবগুলোই হচ্ছে সেট। কালেকশন জিনিসটাই হলো সেট, যে সামথিং কোনো একটা বাউন্ডারির মধ্যে যখন জিনিসপত্র থাকবে সেই জিনিসপত্রগুলোকে একসাথে তুমি যে বাউন্ডারির মধ্যে নিয়েছো সেটাকেই একসাথে বলা হবে একটা সেট। ব্যাস, এটাই হলো সেটের কনসেপ্ট। এবার সেটের ফার্দার ডেফিনেশনে আমাদের আসতে হবে, যেটা সংজ্ঞা দেওয়া হয়েছে সেই সংজ্ঞায় আসতে হবে। সেই সংজ্ঞাটা এইবার তোমাদের আমি বোঝাবো। চলো তাহলে নেক্সট পেজে যাওয়া যাক। চলো তাহলে সংজ্ঞাটা এইবার একটুখানি লিখে নাও। তো সেটের সংজ্ঞা বলে একটু হেডিং দিয়ে নাও, সেটের সংজ্ঞা। ঠিক আছে, সংজ্ঞা এইভাবে লিখতে পারো, বা তুমি এটাকে এইভাবে লিখতে পারো, সংজ্ঞা, এরকম। ঠিক আছে, সংজ্ঞা বা ইংলিশে যেটাকে বলা হয় ডেফিনেশন। ঠিক আছে,
তো বন্ধু এখানে সেটের সংজ্ঞাটা তুমি লিখে নেবে খাতার মধ্যে। আর সংজ্ঞার মধ্যে লিখবে ঠিক এইভাবে যে কিছু সংকলন বা সমষ্টিকে কিছু কিছু সংকলন বা যেটাকে ইংলিশে বলা হচ্ছে কালেকশন, কিছু সংকলন বা কালেকশন বা বলবে কিছু সমষ্টি, সমষ্টিটা কি? সমষ্টিটা হচ্ছে তোমার ইংলিশে যদি বলো তো সাম বলতে পারো বা অ্যাগ্রিগেট বলতে পারো। সাম আমি বললাম তোমার বোঝার জন্য, ঠিক আছে? সাম কিছু সংকলন বা কিছু সংকলন বা সমষ্টিকে এইভাবে বলো, সমষ্টিকে সেট আখ্যা দেওয়া হয় বা সেট বলা হবে যদি এইবার বলছে সেটটাকে, আমরা তো বললাম যে কোনো একটা বাউন্ডারির মধ্যে ভেতরে যত মালপত্র থাকবে, ভেতরের যত জিনিসপত্র থাকবে, সবগুলোকে একসাথে আমরা সেট বলবো। কিন্তু সেটের মধ্যেও কিছু কন্ডিশন আছে। যদি একটা মাল দুইবার থেকে যায় তাহলে কিন্তু আবার সেট হবে না, একই মাল দুইবার থাকলে সেটা আবার সেট হবে না, এরকম হলো ব্যাপারটা। তো তিনখানা টোটাল কন্ডিশন আছে, তিনখানা কন্ডিশনকে আমি এক এক করে বলবো আর এক এক করে তোমাকে বোঝাবো। এক নাম্বার কন্ডিশন হলো এ নাম্বারে যেটা বলা হচ্ছে সেটা হলো যে সংকলনটি সুসংগত হবে। এই যে সংকলন বা কালেকশন, আমি কালেকশন লিখছি, ঠিক আছে? কালেকশনটা না একটু শুনতেও ভালো লাগে আর বুঝতেও বেশি সুবিধা হয়। কালেকশনটি এইভাবে বলো, কালেকশনটি সুসংগত হয় যদি, যদি কালেকশনটি সুসংগত হয় বা সুসংগতর ইংলিশ যদি বলি তাহলে সেটা হচ্ছে তোমার ওয়েল ডিফাইন্ড কথাটা কিন্তু অনেকে ওয়েল ডিফাইন্ড কথাটা শুনে ঘাবড়ে যায়, তবে এখনই তোমাকে বলে দিচ্ছি কালেকশনটি তোমার হচ্ছে সুসংগত হয়, যদি কালেকশনটি সুসংগত হয়। তারপরে বি নাম্বারে সুসংগত কথাটার অর্থ বা ওয়েল ডিফাইন্ড কথাটার অর্থ যদি আমি তোমাকে বোঝাই তাহলে সেটা কেমন হবে আমি তোমাকে বলছি। ধরো তোমাকে বাড়ি থেকে বলা হলো একটু বাজারে একটু সবজি বাজারকে একটু কিনে নিয়ে আয়। তুমি এবার শুনবে সবজি, সবজি আবার কেউ খায়? সবজি তো ছাগলের খাওয়া, সবজি কেউ খায়? আমি তো মাংসাশী প্রাণী, আমি মাংস কিনতে যাব। তো ব্যাপারটা তোমার সেটা পার্সোনাল বিষয়, কিন্তু আমি সবজি বলার মাধ্যমেই তোমাকে কিন্তু এই সুসংগত ব্যাপারটা আমি তোমাকে বলে দিচ্ছি। সবজি, ঠিক আছে? এই সবজি ভেজিটেবলস। তো সবজি থেকে তোমাকে আমি এই কালেকশন বা সুসংগত বা ওয়েল ডিফাইনের কনসেপ্টটা আমি তোমাকে দেবো। তুমি বাজারে গেলে, তুমি এবার গিয়ে দেখছো যে হরেক রকমের সবজি পড়ে আছে, তোমাকে বাড়ি থেকে স্পেসিফিক্যালি বলে দেয়নি যে কোন রকম সবজি বা কোন সবজি তোমাকে কিনতে হবে। 1 নম্বর সবজি, 2 নম্বর সবজি, 3 নম্বর আলু তোমাকে কিনতে হবে, তোমাকে পটল কিনতে হবে, তোমাকে ভিন্ডি কিনতে হবে, তোমাকে ধরো আর কি থাকলো, পেঁয়াজ কিনতে হবে। এগুলো কিন্তু বাড়িতে বলে দেয়নি। তার মানে সবজি শুধুমাত্র বলে দেওয়াতে তোমার কিন্তু এটা ক্লিয়ার নয় যে কোন সবজি তোমাকে কিনতে হবে, বা তোমাকে তো একটা লিমিটেড টাকা দিয়ে হবে, তাই না? তোমাকে তো অসংখ্য টাকা দিয়েই নিলে, লক্ষ লক্ষ টাকা দিয়ে দেবে না সবজি বাজার করতে। তো নিশ্চয়ই তোমাকে কিছু সংখ্যক টাকা দেওয়া হবে, তোমাকে কিছু টাকা তোমাকে দেওয়া হবে। এবার বন্ধু বিষয়টা হচ্ছে ঠিক এরকম, এটা হলো তোমার কাছে সবজি, তোমাকে কিছু সংখ্যক টাকা দেওয়া হলো, তুমি বাজারে গিয়ে দেখছো যে অনেক রকম সবজি পড়ে আছে, তুমি কি কিনবে সেটা নিয়ে তুমি এমন মানে কনফিউশনে পড়ে গেলে যে মাথা ঘুরে তুমি সেখানে উল্টে পড়লে। তার মানে ব্যাপারটা হচ্ছে তোমাকে বাড়িতে স্পেসিফিক্যালি বলে দিতে হতো যে তোমাকে কিনতে হবে আলু কিনতে হবে, তোমাকে পটল কিনতে হবে, ঠিক আছে? তোমাকে ভিন্ডি কিনতে হবে, তোমাকে করলা কিনতে হবে, তোমাকে আর কি পেঁয়াজ কিনতে হবে। এই জিনিসগুলো তোমাকে বাড়িতে যদি বলে দিত তাহলে তুমি বলতে যে হ্যাঁ এইবার আমি গেলাম, আমি সবজিটা কিনে নিয়ে চলে আসলাম বন্ধু, ঠিক আছে? সে খাবে না সেটা তোমার বিষয়। তো যদি তোমাকে স্পেসিফিক্যালি বন্ধু বলে দেওয়া না হয়, স্পেসিফিক্যালি কোনো একটা এলিমেন্ট মানে সেটের মধ্যে থাকা, ধরো এইটা হলো তোমার সবজির সেট, সেখানে অসংখ্য রকম সবজি থাকতে পারে, তোমাকে যদি বলে দেওয়া না হয় যে কোন সবজি তোমাকে নিতে হবে তাহলে তুমি তোমার সেটটাকে ডিসাইড করতে পারবে না ডেফিনেটলি। তো এটাই হলো ওয়েল ডিফাইনের কনসেপ্ট। যে ওয়েল ডিফাইন মানে কি, ডিফাইন্ড মানে কি বুঝতে পারছো তো? ডিফাইন মানে তোমাকে ডিফাইন করে দেওয়া হবে, তোমাকে মেনশন করে দেওয়া হবে যে এইটা তোমাকে কিনতে হবে, ব্যাপারটা বুঝলে?
তো ওয়েল ডিফাইনের কনসেপ্টটা ঠিক এই সবজি থেকে বুঝে নিতে পারো, যে যদি তোমাকে সবজি শুধুমাত্র বলে দেয় তাহলে তুমি বুঝতে পারবে না যে কোন সবজি তোমাকে কিনতে হবে। কিন্তু তোমাকে যদি পার্টিকুলারলি বলে দেয়, লিস্ট বানিয়ে দিয়ে দিল, আলু, পটল, করলা, ভিন্ডি তোমাকে কিনতে হবে, তাহলে তুমি কিন্তু এই যে কালেকশনটা আছে, এই কালেকশনের মানে সেটের যে প্রথম কন্ডিশনটা সেটা কিন্তু স্যাটিসফাই করে যাবে। ঠিক আছে, যদি মেনশন করে দেয়, মানে এক কথায় বলতে পারো যে তোমার কাছে বিষয়টা যদি স্পষ্ট হয়, স্পষ্ট মানে কোন কোন সবজি তোমাকে কিনতে হবে, এই স্পষ্টতাটাই হলো আসল এই ওয়েল ডিফাইনের কনসেপ্টটা। আরও বোঝাবো তোমাকে, আমি জানি তুমি হয়তো 50% বুঝতে পারলে, বাকি 50% আরও তোমাকে বোঝাবো আমি, তুমি আমাকে একটুখানি সময় দেবে তার জন্যে। তো ওয়েল ডিফাইনের কনসেপ্টটা জাস্ট এটা, যে তোমার কাছে যেন এলিমেন্টগুলো সম্পর্কে, সেটের ভেতরে যে এলিমেন্টগুলো থাকবে সেটা সম্পর্কে যেন স্পষ্ট ধ্যান ধারণা তোমার থাকে। ব্যাপারটা বোঝা গেল? তো এটা হলো তোমার 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন হচ্ছে কি, যে এই যে সংকলনগুলো পরস্পর ভিন্ন হতে হবে। এই যে কালেকশনগুলো আছে, কালেকশনের যে এলিমেন্টগুলো আছে, কালেকশনের অন্তর্গত এইভাবে বলো, অন্তর্গত, হ্যাঁ, কালেকশনের অন্তর্গত বস্তুগুলি পরস্পর ভিন্ন হতে হবে, জাস্ট এইভাবে বলে দাও। ঠিক আছে, এখানে কি বললো, তুমি বাজারে গেলে, তুমি সবজি কিনতে গেছো, খুব ভালো কথা, তোমাকে লিস্টও বানিয়ে দেওয়া হয়েছে। তার মানে কি, লিস্ট যদি প্রপার বানিয়ে দেওয়া হয় 4খানা সবজি তোমাকে কিনতে হবে, তার মানে এইটা হলো তোমার কাছে ওয়েল ডিফাইন। সবজি সম্পর্কে তোমার ধারণা আছে যে হ্যাঁ এই সবজি তোমাকে কিনতে হবে। ঠিক আছে, এটা হলো ওয়েল ডিফাইন, তোমাকে লিস্টটাও বানিয়ে দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে। এবার তুমি গেলে, তুমি যখন সবজিতে, তুমি বাজারের ব্যাগে তুমি কি করছো, সবজিকে ভরতে শুরু করেছো। এইবার তুমি কি করলে, পটলের দোকানে গিয়ে, হ্যাঁ তুমি আলুর দোকানে গেলে, তুমি আলু ভরে নিলে। প্রথমে কি করলে, তুমি আলু নিয়ে নিলে, ঠিক আছে নিলে। এরপর তুমি কি করলে, তুমি পটলও ঢুকিয়ে নিলে। ঠিক আছে, তুমি 1 কিলো আলু নিলে, 1 কিলো পটল নিয়ে নিলে। এরপর তুমি কি করছো, তো তোমাকে কিনতে বলা হয়েছে করলা কিনতে বলা হয়েছে, তুমি করলা কিনলে না, তুমি আরও একবার পটল কিনে নিয়েছো বন্ধু, আরও একবার তুমি পটল কিনে নিয়েছো। তাহলে বলছে এই যে ডবল পটল কিনেছো, এই ডবল পটল কিন্তু এই সেটের মধ্যে চলবে না, ডবল এলিমেন্ট কিন্তু থাকা চলবে না এই সেটের মধ্যে। আরেকটা এক্সাম্পল তোমাকে দিয়ে দেবো, ধরো একটা সেট আছে, সেই সেটের, বা সেট বলতে পারো একটা কালেকশন আছে, সেট তো বলা হবে না, একটা কালেকশন আছে। সেই কালেকশনের মধ্যে ধরো আমি নিলাম এ, বি, সি, ডি, তারপরে আবার বি কনসিডার করেছি, তারপরে ই কনসিডার করেছি। বলছে এইটা একটা সেট হবে কি হবে না। তুমি প্রথম কন্ডিশন যেটা দেখবে সেটা হচ্ছে যে হ্যাঁ এটা সুসংজ্ঞাত মানে কি, এটা দেখা যাচ্ছে হ্যাঁ এ আমরা জানি, বি আমরা জানি, সি আমরা জানি, ডি আমরা জানি, এগুলো সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা স্পষ্ট, এই বিষয়গুলো নিয়ে আমাদের ক্লিয়ার কনসেপ্ট আছে যে হ্যাঁ এ বলে কোনো একটা জিনিস হয়, বি বলে কোনো একটা জিনিস হয়, সি বলে কোনো একটা জিনিস হয়, ডি বলে কোনো একটা জিনিস হয়, এটা আছে, তো এর সেটের মধ্যে আছে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল তোমার ওয়েল ডিফাইন সেট। এটা কিন্তু ওয়েল ডিফাইনের যে প্রথম কন্ডিশনটা আছে সেই কন্ডিশন কিন্তু স্যাটিসফাই করে গেল বন্ধু। দ্বিতীয় কন্ডিশনে তুমি যখন আসবে তখন দেখবে যে কালেকশনের অন্তর্গত বস্তুগুলি পরস্পর ভিন্ন হবে। তুমি এখানে দেখো কালেকশনের অন্তর্গত যে ভেতরের বস্তুগুলো আছে, এ একটা বস্তু, বি একটা বস্তু, সি একটা বস্তু, ডি একটা বস্তু, বি একটা বস্তু, ই একটা বস্তু। এখানে তুমি দেখতে পারবে স্পষ্টভাবে এই বিটাকে 2বার নেওয়া হয়েছে। একই বস্তুকে 2বার নেওয়া চলবে না, এটাই বলা হয়েছে যে পরস্পর তারা ভিন্ন হবে, একদম আলাদা হবে। এ আর বি পুরোপুরি আলাদা, বি আর সি পুরোপুরি আলাদা, সি আর ডি পুরোপুরি আলাদা, কিন্তু এখানে বি আর বি কিন্তু একই হয়ে যাচ্ছে। ব্যাপারটা বুঝলে তো? তো একই এলিমেন্ট 2বার থাকা চলবে না কোনো একটা সেটের মধ্যে। ডবল পটল কিন্তু তুমি কিনতে পারবে না। তুমি করলা কিনবে না বলে পটল কিনে নিলে এইটা কিন্তু চলবে না বন্ধু, করলা তোমাকে খেতেই হবে। ঠিক আছে, করলা কিন্তু খেতেই হবে। ঠিক আছে, মাংস মাখিয়ে খেতে পারো তুমি করলা। ঠিক আছে, এটা কিন্তু আমি একটা আইডিয়া দিয়ে দিলাম তোমাকে। ঠিক আছে, এটা কিন্তু ট্রাই করবে ডেফিনেটলি, আমি এটা আবিষ্কার করেছি। মাংস মাখিয়ে করলা খাবে, তুমি করলা খেতে পারবে। চলো দেখো, তো এগুলো আমি যত রকমের গল্প স্বল্প তোমাকে এখানে দিলাম, দুখানা কন্ডিশন তোমার কিন্তু একদম স্পষ্ট হয়ে গেছে। ঠিক আছে, 2খানা কন্ডিশন। এবার 3 নাম্বার যে কন্ডিশনটা, সেই 3 নাম্বার কন্ডিশন বলছে যে সংকলনের বা কালেকশনের, এইভাবে বলো, কালেকশনের যে বস্তুগুলো, কালেকশনের
যে বস্তুগুলো থাকবে সেগুলো ক্রম নিরপেক্ষ হবে। ক্রম নিরপেক্ষ হবে। যদি বাংলাটা না বোঝা যায় তাহলে তোমাকে বলবো আমি ইন্ডিপেন্ডেন্ট হবে, এইভাবে বলে লিখবে। ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার বলবে, ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার বলবে। এটার মানেটা কি? এটার মানে আমি তোমাকে আবার সেই সবজি নিয়ে আসবো, ঠিক আছে? তুমি যতই বলো সবজি খাবে না, আমি সবজিই নিয়ে আসবো। দেখো, বিষয়টা হলো তোমাকে একটা লিস্ট দিয়ে দেওয়া হয়েছে বাড়ি থেকে। তুমি কি করলে? তোমাকে একটা ওয়েল ডিফাইন্ড বালা লিস্ট দেওয়া হয়েছে। তার মানে 1 নম্বর সবজি, 2 নম্বর সবজি, 3 নম্বর সবজি, 4 নম্বর সবজি তোমাকে কিনতে বলা হয়েছে। তুমি কি করলে? তুমি বাজারে গেলে, তুমি ব্যাগ নিয়ে খুব সুন্দরভাবে হাঁটতে হাঁটতে বাজারে পৌঁছে গেলে। এবার ব্যাগের মধ্যে তুমি কি করবে? এবার সবজি ভরতে শুরু করলে। তুমি প্রথমবারে কি করলে? প্রথম দিনে কি করলে? প্রথমে আলু নিলে। তুমি প্রথম দিন আলু নিয়ে নিলে। তারপরে হচ্ছে কি? তারপরে পটল নিয়ে নিলে। তারপরে তুমি করলা নিয়ে নিলে। তারপরে তুমি ধরো তুমি কি বলবো আর, টমেটো নিয়ে নিলে। 4খানা সবজি তোমার কিন্তু হয়ে গেল। ব্যাপারটা বোঝা গেল? এটা হলো প্রথম দিনের গল্প। দ্বিতীয় দিনের গল্পটা আমি ঠিক অন্যভাবে সাজাতে চাইছি। আমি বললাম যে তুমি বাজারে গেলে খুব ওই একই লিস্ট নিয়ে তুমি বাজারে গেছো। এবার তুমি কি করলে? প্রথম গিয়েই তুমি কি করলে? তুমি করলা কিনে নিলে। তোমার করলা খুব ভালো লেগেছে, আমার প্ল্যানটা একদম দারুণ ভালো লেগেছে তোমার, যে করলার সাথে মাংস মাখিয়ে খেলে দারুণ লাগে। তো তুমি সেই কাজটা করতে পারো, প্রথমে আগে করলা কিনে নিলে। তুমি 3 নাম্বার যে সবজিটা আছে সেটাকে আগে কিনে নিলে। তারপরে তুমি 2 নাম্বার যে সবজিটা আছে তো সেটাকে কিনলে। তারপরে তুমি 1 নম্বর সবজিটাকে কিনলে, শেষে 4 নম্বর সবজিটাকে কিনলে। তো এখানে বলা হচ্ছে ক্রম কথাটা উল্লেখ করা হয়েছে, অর্ডার কথাটা উল্লেখ করা হয়েছে। ক্রম জিনিসটা জানা আছে তো, যে একের পর এক। তার মানে কি? ওই যে তোমার প্রার্থনার সারিতে যে ছেলেমেয়েরা যে দাঁড়ায় সামনে থেকে, মানে প্রথম থেকে হচ্ছে পেছনের দিকে, প্রথমের দিকে লোকেরা হচ্ছে একটু শর্ট হাইট লোকেরা থাকে, তারপরে ধীরে ধীরে উচ্চতা কিন্তু বাড়তে থাকে লোকেদের, তাই না? এইভাবে করেই তো সাজানো থাকে। তো এটা কি? ক্রম অনুযায়ী সাজানো আছে এখানে, ছোট থেকে বড় ক্রম অনুযায়ী এখানে কিন্তু সাজানো আছে। সেই ক্রম কথাটা এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে, বা এই ক্রম জিনিসটাকে এখানে ফলো করা হয়েছে। বলছে এইটা হলো ক্রম থাকবে কিন্তু নিরপেক্ষ মানে হচ্ছে ক্রম থাকবেই না। এখানে বলা হয়েছে যে এই কালেকশনের মধ্যে যখন এই ব্যাগের মধ্যে তুমি সবজিগুলোকে ভরছো, এইটা ম্যাটার করে না যে তুমি কোন সবজিটাকে আগে নিচ্ছ, তুমি ব্যাগের মধ্যে কোন সবজিটাকে আগে ভরছো। তুমি প্রথমে আলু ভরতে পারো, অথবা তুমি প্রথমে করলা ভরতে পারো, অথবা তোমার টমেটো আগে ভরতে পারো, যা ইচ্ছে সেটা ভরতে পারো। এক কথায় তোমাকে যেটা লক্ষ্য করতে হবে যে 4খানা সবজি তোমার ব্যাগের মধ্যে ভরেছো কিনা, 4খানা সবজি তোমার ব্যাগের মধ্যে এসছে কিনা, তোমাকে জাস্ট সেটা লক্ষ্য করতে হবে। কোনটা আগে আসলো কোনটা পরে আসলো সেটা নিয়ে কোনো যায় আসে না। ব্যাপারটা বোঝা গেল? তো 3 নম্বর কন্ডিশনটা ঠিক এটাই বলছে, যে এইটা হবে ক্রমনিরপেক্ষ। ঠিক আছে? সেটের মধ্যে কে আগে থাকবে কে পরে থাকবে, আমার কথা বুঝতে পারছো তো? ধরো একটা সেট নিলাম এবিসিডি, এইটা হলো একটা সেট। আমি বলছি এটা একটা সেট হলো কি 3খানা কন্ডিশন স্যাটিসফাই করবে। তো 3 নম্বর কন্ডিশনটাকে আমি বোঝানোর চেষ্টা করছি। আমি বলছি এই সেটটাকে আমি যদি ঠিক এইভাবে নিই, BADC, তো এখানে আমি কি করলাম? প্রথমে কি ছিল? এ ছিল, তারপর বি ছিল, সি ছিল, ডি ছিল। আমি কি করলাম? আমি উল্টে পাল্টে লিখলাম এটাকে। আমার প্রথমে বি মনে পড়েছে তাই বি লিখেছি, তারপরে এ মনে পড়েছে এ লিখেছি, ডি মনে পড়েছে সি মনে পড়েছে পরীক্ষার খাতায়। তো বলছে এটা সেট আর এটা সেট, দুটোই সমান সেট, একই সেট। ব্যাপারটা বোঝা গেল? দুটোই একই সেট। তো এই যে শেষের যে কন্ডিশনটা বলো, সি নাম্বার কন্ডিশনটা, এটাই বোঝাচ্ছে যে এই যে সেটটা এটা হলো ক্রমনিরপেক্ষ, মানে কে আগে থাকবে কে পরে থাকবে। এই দিক থেকে আগে থেকে পরে এইভাবে করে গেল, তো এখানেও আগে থেকে পরে এইভাবে গেছে। তো কে আগে আছে কে পরে আছে কোনো যায় আসে না। সেটের মধ্যে 4খানা এলিমেন্ট আছে কি নেই সেটা তোমাকে লক্ষ্য করতে হবে। সেটের মধ্যে 4খানা এলিমেন্ট থাকবে কি না সেটা তোমাকে এখানে কী করতে হবে? বুঝতে হবে, তোমাকে হচ্ছে এখানে মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে ব্যাপারটাকে। আশা করছি বোঝাতে পেরেছি এইবার। তো এই 3খানা কন্ডিশন মিলিয়ে মিশিয়ে তোমাকে একটা সেট বলা হবে, কোনো একটা কালেকশনকে একটা সেট বলা হবে। ঠিক আছে না? ওকে, তো আশা করছি বোঝাতে পেরেছি। সেটের সংজ্ঞাটাই আমার বোঝানোর উদ্দেশ্য ছিল বন্ধু। আরও একবার তাহলে রিপিট মেরে নিই, বা কিছু এক্সাম্পল নিয়ে যদি রিপিট মারি তাহলে মনে হয় সব থেকে বেশি ভালো হয়। তো কিছু এক্সাম্পল, কী এক্সাম্পল ছিল বলতো এর আগে যেমন ক্লাসরুম ছিল, এখানে তো লিখিনি আমি কোনো কিছু। চল ঠিক আছে, আমি বললাম ওই যে তোমার মান্থের যে সেটটা নিলাম,
মান্থের যে সেটটা নিলাম, ধরো মান্থের সেটটা হচ্ছে কেমন ছিল বন্ধু? মান্থের সেটটা ছিল প্রথমে জানুয়ারি, দেন ফেব্রুয়ারি, দেন মার্চ, দেন এপ্রিল, মে, জুন, দেন জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর। এইটা একটা কালেকশন। প্রথম কথা বলবো যে এইটা হলো একটা কালেকশন। কালেকশন মানে কিন্তু সেট নয়, কালেকশন কিন্তু সেট নয়, ঠিক আছে? এই যে সংকলন মানে হচ্ছে কালেকশন বোঝানো হচ্ছে যে একসাথে তুমি মান্থগুলোকে একসাথে লিখেছো। এইবার এটা সেট হবে কি হবে না, সেটা কিন্তু এইবার $1,000,000 কোয়েশ্চেন, যে সেটটা হবে কি হবে না। এটার জন্য তোমাকে যে কন্ডিশনগুলো আছে এই কন্ডিশনগুলোকে এবার স্যাটিসফাই হচ্ছে কিনা সেটা তুমি দেখো এক এক করে। প্রথম কন্ডিশন এ নাম্বার, কালেকশনটি সুসংগত হতে হবে। একদম সুসংগত, কারণ কালেকশনের ভেতরে যে প্রত্যেকটা এলিমেন্ট তুমি দেখতে পাচ্ছ, এলিমেন্টগুলো কী কী তুমি উচ্চারণ করো মুখে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই সবাই হলো এলিমেন্ট এক এক করে। তো এলিমেন্ট সম্পর্কে তোমার ধ্যান ধারণা আছে, হ্যাঁ এলিমেন্টগুলো কিন্তু বন্ধু স্পষ্ট। এইভাবে তুমি বিষয়টাকে মনে রাখবে যে এলিমেন্টগুলো হলো তোমার কাছে স্পষ্ট, একদম ফুললি স্পষ্ট 100%। যেগুলো সম্পর্কে জানি এগুলো সম্পর্কে আর কোনো দ্বিধা নেই আমার মনের মধ্যে, ঠিক আছে? তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল সবগুলো হলো মান্থ, এগুলো হচ্ছে এলিমেন্ট, এগুলো আমার কাছে স্পষ্ট যে হ্যাঁ ঠিক আছে, বোঝা যাচ্ছে যে এটা হলো তোমার এলিমেন্টস। তো প্রথম কন্ডিশন একদম 100% একদম ক্লিয়ার হয়ে গেল যে এটা হয়ে গেল তোমার কাছে ওয়েল ডিফাইন্ড, ঠিক আছে? ওয়েল ডিফাইন জিনিসটাই অ্যাকচুয়ালি বোঝা একটু মুশকিল হয়, ঠিক আছে? ওয়েল ডিফাইন জিনিসটাই প্রবলেম হয়। আমি তোমার জন্য বেশ কিছু এক্সাম্পল নিয়ে এসেছি, সেই এক্সাম্পলগুলোর মাধ্যমে আমরা ওয়েল ডিফাইন জিনিসটাকে বুঝবো, ঠিক আছে? তো প্রথমে একটু ডেফিনেশনটাকে বলে নিই একটু ভালো করে দেখো। এরপরে বি নাম্বার যে কন্ডিশনটা আছে সেই বি নাম্বার কন্ডিশনে বলছে যে কালেকশনের অন্তর্গত বস্তুগুলি ভিন্ন হবে। এই কালেকশনের অন্তর্গত যে বস্তুগুলো আছে একদম পরস্পর ভিন্ন। জানুয়ারি মাসটা আলাদা, ফেব্রুয়ারি মাসটা আলাদা, মার্চ মাসটা আলাদা, এপ্রিল মাসটা আলাদা, মে মাসটা আলাদা, জুন মাসটা আলাদা। এখানে তো যে আছে, তুমি আবার ভাববে না যে দুটো মাস একই, ঠিক আছে? দুটো মাস কিন্তু সম্পূর্ণ আলাদা। জুন আলাদা মাস হয় আর জুলাই আলাদা মাস হয়, তাই তো? তো দুটো মাস কিন্তু পরস্পর আলাদা। তারপরে হচ্ছে কি আছে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, প্রত্যেকটা মাস কিন্তু কি বলছে পরস্পর ভিন্ন, তারা কিন্তু একদম আলাদা আলাদা পরস্পরের থেকে। সো দ্যাট ইজ ওয়াই এই বি নাম্বার যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনটাও কিন্তু আমাদের স্যাটিসফাই হয়ে গেল খুব সুন্দরভাবে। তাহলে ওয়েল ডিফাইনে হলো এ নাম্বার কন্ডিশনটা হলো, বি নাম্বার কন্ডিশনটা হলো। এবার 3 নাম্বার কন্ডিশনের পালা। বলছে কালেকশনের যে বস্তুগুলো ক্রমনিরপেক্ষ হবে। তো ডেফিনেটলি আমি যদি এক কাজ করি, এপ্রিলটাকে প্রথমে লিখে দিই, তারপরে হচ্ছে জুনটাকে প্রথমে সেকেন্ডে নিয়ে চলে আসি, কোনো অসুবিধা হবে? এক কথায় বলতে গেলে যে এই যে এই সেটটাকে আমরা উল্টো দিক থেকেও লিখতে পারি, ডিসেম্বর, নভেম্বর, এইভাবে করেও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। ব্যাপারটা বুঝলে তো? তো আমি একটা পেজ নিয়েছি, ধরো সেই পেজের মধ্যে আমি কি করলাম, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এইভাবে করে লিখলাম। অন্যদিকে তুমি উল্টো দিক থেকে লিখছো, ডিসেম্বর লিখলে, নভেম্বর লিখলে, অক্টোবর লিখলে, সেপ্টেম্বর লিখলে, অগস্ট লিখলে, তারপরে জুলাই লিখলে, জুন লিখলে, দেন হচ্ছে কি মে লিখলে, হ্যাঁ জুন, জুলাই, মে লিখলে, তারপরে এপ্রিল লিখলে, তারপরে মার্চ লিখলে, তারপর ফেব্রুয়ারি লিখলে, তারপর জানুয়ারি লিখলে। তো এইভাবে করে তুমি উল্টো দিক থেকেও কিন্তু বন্ধু লিখতে পারো, ঠিক আছে? ওই পেজের মধ্যে থাকবে। এক কথায় আমি বললাম যে এই যে কালেকশনটা নেওয়া হয়েছে এগুলো হলো কি মাসের কালেকশন, ঠিক আছে? তো তুমি উল্টো দিক থেকে লিখো আর প্রথম দিকে লিখো, সেই ব্যাপারটা একই ব্যাপার। এটা হলো মাসের কালেকশন, ব্যাপারটা বুঝলে তো? এছাড়া তাহলে সি নাম্বার যে কন্ডিশনটা আছে সি নাম্বার কন্ডিশনটাও কিন্তু আমাদের এখানে স্যাটিসফাই করলো। ব্যাপারটা বোঝা গেল? ওকে, এরপর ধরো কথার কথা বললাম, আর কি এক্সাম্পল নেবো বলো তো তোমার জন্যে? ওকে, সুসংগত বা ওয়েল ডিফাইন, হ্যাঁ একটা ঠিক এইরকম এক্সাম্পল নেব তোমাদের বইয়ের মধ্যেকার এক্সাম্পল। আর সেখানে বলা হচ্ছে যে তোমার যে তুমি যে ক্লাসে পড়ো সেই ক্লাসের মধ্যে থাকা সব লম্বা যে স্টুডেন্টগুলো আছে, একদম লম্বা স্টুডেন্ট যেগুলো আছে তোমার ক্লাসের মধ্যে 100 জনের মধ্যে লম্বা স্টুডেন্ট আছে। আমি কথায় বললাম যে লম্বা স্টুডেন্ট সেখানে তুমি দেখতে পাও তোমার ক্লাসে। তো যারা লম্বা স্টুডেন্ট তাদেরকে একটা সেটের মধ্যে তুমি নিয়ে নিচ্ছ। এবার বন্ধু এই জিনিসটা তোমাকে বলে দিই, এই সেটগুলোকে নামকরণ করা হয় প্রত্যেকটা সেটকে। আর সেই প্রত্যেকটা সেটকে নামকরণ করার প্রসেসটা হলো এইটাকে, ধরো পুরো সেটটাকে একসাথে আমি যদি বোঝাতে যাই, ধরো কোনো একটা র্যান্ডামলি যে কোনো একটা নাম নিতে পারো। ধরো তোমার নামটাও নিতে পারো, আমার নামটাও তুমি নিতে পারো, মিস্টার এক্স। তবে সেটের নামটাকে সিম্পল রাখা হয়।
আর সেটার জন্য ধরো এ বি সি ডি এইভাবে করে নামগুলোকে রাখা হয়। যেমন এ বলে এই সেটটার আমি নামকরণ করলাম। লম্বা লম্বা স্টুডেন্ট যত আছে তোমার ক্লাসে সমস্ত স্টুডেন্টকে তুমি একটা সেটের মধ্যে নিয়ে নাও, একটা ঘরের মধ্যে নিয়ে নাও, একটা বাক্সের মধ্যে তুমি সব লম্বা লম্বা স্টুডেন্টকে তুমি এখানে কি করছো, তুমি এখানে রেখে দিচ্ছ। তো ডেফিনেটলি এটা একটা সেট, একটা কালেকশন হয়ে যাবে। ডেফিনেটলি সেট হবে কিনা সেটা তো বলতে পারছি না। তো এটা হয়ে গেল তোমার কাছে একটা কালেকশন বা সমষ্টি, বুঝলি তো? লম্বা লম্বা স্টুডেন্টগুলো এখানে আছে। এইবার তুমি দেখবে যে এটা সেট হচ্ছে কিনা। সেট হওয়ার জন্য তোমাকে তিনখানা যে কন্ডিশন আছে এই তিনখানা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। তিনখানা কন্ডিশন যদি স্যাটিসফাই করো, যেমন এ নাম্বার কন্ডিশনটাই কি বলেছে যে কালেকশনটি সুসংগত হবে, ওয়েল ডিফাইন্ড হতে হবে। ওয়েল ডিফাইন্ড মানে কি? লম্বা লম্বা, এই ব্যাপারটা তুমি আমাকে বলো। লম্বা লম্বা স্টুডেন্ট এখানে কি কোনো রকমের বলেছে যে এই স্টুডেন্টগুলো হচ্ছে তোমার ধরো 5 ফিট, আমি বলে দিলাম যে 5 ফিটের বেশি যদি থাকে তাহলে সেই সমস্ত স্টুডেন্টদেরকে নাও। এখানে কি কোনো রকম এরকম স্টেটমেন্ট দেওয়া হয়েছে? ডেফিনেটলি কোনো এরকম স্টেটমেন্ট দেওয়া হয়নি। তোমাকে বলেছে লম্বা, তোমাকে জাস্ট বলেছে লম্বা। এবার তুমি কাদেরকে লম্বা বলবে? তুমি আমাকে বলো, তুমি কাদেরকে লম্বা বলবে? সবার তো কিছু না কিছু হাইট আছে। কেউ ধরো একটু কম হাইট, কারো হয়তো একটু বেশি হাইট, কারো হয়তো আর একটু বেশি হাইট, কারো একটু ছোটো হাইট। তো আমার কথা হলো এখানে তো পার্টিকুলারলি তোমাকে বলে দেয়নি, এখানে পার্টিকুলারলি বলে দেয়নি যে কারা লম্বা। তোমাকে যদি এইভাবে বলে দিত যে 5 ফিটের উপরে যারা আছে তারা হচ্ছে লম্বা, আর 5 ফিটের ছোট যারা আছে তারা হচ্ছে তোমার ধরো আর একটা নিলাম। তো এই লম্বা লম্বা স্টুডেন্টদের ডেফিনেশনটা আমি ঠিক এইভাবে নিলাম। ধরো 5 ফিটের থেকে বড় হতে হবে, 5 ফিটের থেকে বড় হতে হবে। আর ধরো এটাকে উল্টোভাবে লিখছি, ধরো এইটা হলো লম্বা স্টুডেন্ট, এ হলো কি 5 ফিটের থেকে বড়। এবার তুমি আমাকে বলো, তুমি এখানে এই সেটের মধ্যে কোনো এলিমেন্ট কি খুঁজে পাবে, বা এই সেটের মধ্যে কোনো এলিমেন্টকে তুমি কি পার্টিকুলারলি বলতে পারবে যে কারা লম্বা স্টুডেন্ট আর কারা ছোটো স্টুডেন্ট, খাটো স্টুডেন্ট? একদমই বলতে পারবে না, কারণ হাইটটা এখানে বলে দেয়নি যে কোন হাইটের পরে তারা লম্বা আর কোন হাইটের পরে তারা ছোট, কোনো কিছু বলে দেয়নি। সেই কারণে এখানে প্রথম যে কন্ডিশনটা আছে ওয়েল ডিফাইন বলা যে কন্ডিশনটা, আমি বললাম না যে তোমার কাছে কি বিষয়টা স্পষ্ট? তোমার কাছে বিষয়টা কিন্তু স্পষ্ট নয় যে কারা লম্বা আর কারা ছোট। কারা লম্বা আর কারা ছোট এই জিনিসটা যদি স্পষ্ট তোমার কাছে না হয়, তাহলে এই স্পষ্ট যদি না হয় তোমার কাছে, তাহলে তুমি এই ওয়েল ডিফাইন বলা যে কনসেপ্টটা আছে এইটাকে তুমি বলতে পারবে না যে ওয়েল ডিফাইন তারা। তো প্রথম কন্ডিশনে এই যে সেটটা তোমাকে নেওয়া হলো এওয়ালা সেট, এইটা কিন্তু ফেল করে গেল। আমি সেকেন্ড সেটটাকে নিলাম ধরো বি, সেকেন্ড সেটটাকে আমি ধরো নিলাম বি। তাহলে এই বি সেটটা তুমি যেটা দেখতে পাচ্ছ, এই বি সেটটা কি তোমার বলো, এই বি সেটটা কি কোনো একটা সেট হতে পারে? বা সরি, সেট কেন বলছি, এটা একটা কালেকশন। ধরো এই কালেকশনটা কি আমি কি কোনো সেট বলতে পারি? এটার জন্য 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কন্ডিশনগুলোকে দেখতে হবে। প্রথম কন্ডিশন, কালেকশনটি সুসংগত হবে। এখানে কি বলতে পারবে যে সুসংগত হবে? ডেফিনেটলি তুমি এখানে বলতে পারবে। ধরো তোমার কাছে 5 জন স্টুডেন্ট আছে যারা 5 ফিটের থেকে উঁচু বা 5 ফিটের থেকে লম্বা, বেশি আর কি তাদের উচ্চতা। তো 5 ফিটের থেকে যদি বেশি হয় তাহলে এ বি সি ডি ই টোটাল 5খানা স্টুডেন্ট তুমি খুব সুন্দরভাবে এখানে পেয়ে যাবে। এরা হলো লম্বা স্টুডেন্ট। লম্বা স্টুডেন্টের কালেকশনটা তুমি এখানে পেয়ে যাচ্ছ খুব সুন্দরভাবে। তো এখানে তোমার ওয়েল ডিফাইন যে কনসেপ্টটা আছে, তোমার কাছে স্পষ্ট যে ব্যাপারটা আছে সেটা কিন্তু ট্রু হয়ে গেল, যে হ্যাঁ আমি বলতে পারছি যে 5 জন স্টুডেন্ট আছে যারা হলো 5 ফিটের থেকে বড়। তাহলে সেই স্টুডেন্টগুলোকে আমি একসাথে নিয়ে নিলাম। এরপর তুমি বলো যে কালেকশনের অন্তর্গত তারা পরস্পর ভিন্ন। ডেফিনেটলি এ বি সি ডি তারা আলাদা আলাদা না, প্রত্যেকটা স্টুডেন্ট তো আলাদা আলাদা, তাই না? তো তারা কিন্তু ডেফিনেটলি আলাদা আলাদা, তারা কিন্তু পরস্পর ভিন্ন। 3 নম্বর কন্ডিশন যেটা বলেছে যে কালেকশনের বস্তুগুলো ক্রমনিরপেক্ষ। তার মানে কাউকে ধরো আগে লিখছো, কাউকে পরে লিখছো, কারো নাম আগে তুমি রেজিস্টার করছো, কারো নাম তুমি পরে রেজিস্টার করছো, কোনো যায় আসে? কোনো যায় আসে না। কাকে আগে লিখলে, কার নামটা আগে লিখলে, কার নামটা পরে লিখলে, সেটা কোনো যায় আসে না। তোমাকে যেটা বলা হয়েছে যে লম্বা স্টুডেন্টগুলোর একটা তুমি কালেকশন তৈরি করো। তো এখানে যে তিনখানা কন্ডিশন কিন্তু এখানে স্যাটিসফাই করলো। তার মানে এই যে বি সেটটা ডেফিনেটলি, সরি বারবার সেট বলছি, বি যে কালেকশনটা আছে এইটা একটা সেট হয়ে গেল তোমার কাছে, ঠিক আছে? তো প্রথমে কালেকশন নেওয়া হবে। কালেকশন মানে হলো কি, একটা বাক্সের মধ্যে তুমি ভরলে জিনিসপত্র। এবার তুমি সেখানে চেক করবে যে জিনিসগুলো ভরলে, এবিসিডি যে জিনিসগুলো ভরলে, সেই জিনিসগুলো একটা সেট হচ্ছে কি হচ্ছে না। বাট বুঝলে তো, সেটা সেট হচ্ছে কি হচ্ছে না সেই জিনিসটা তোমাকে এখানে কী করতে হবে, লক্ষ্য করতে হবে, ঠিক আছে? বা ডিটারমাইন করতে হবে। তো এই হলো বন্ধু সেটের সংজ্ঞা। আর আমি অসংখ্য এক্সাম্পলের মাধ্যমে তোমাকে কিন্তু বোঝানোর চেষ্টা করলাম বন্ধু। এরপর ক্লাসটা শেষ হয়নি, এরপর ছোট দুটো ডেফিনেশন বলবো যে সেটকে লিখার দুটো পদ্ধতি আছে বন্ধু। সেটের লিখার দুটো পদ্ধতি আছে টোটাল।
তো সেটের উপস্থাপনা, বা এইভাবে লিখো যে প্রেজেন্টেশন অফ সেট, বা সেটের উপস্থাপনা বলতে পারো। ঠিক আছে, প্রেজেন্টেশন বললে মনে হয় বেশি ভালো হয়। প্রেজেন্টেশন অফ সেট, ঠিক আছে, প্রেজেন্টেশন অফ সেট, বা তুমি এটাকে এইভাবে লিখতে পারো যে সেটকে কতভাবে লেখা হয়, কতভাবে লেখা হয়, সেটকে কতভাবে লেখা হয়, এটাও তুমি বলতে পারো। ঠিক আছে, চলো এটাকে তাহলে আমি হেডিং দিয়ে নিই খুব সুন্দরভাবে। টোটাল দেখবে সেটকে আমরা দুইভাবে লিখতে পারি বন্ধু। এক নম্বরে আমরা একটা প্রসেস আছে সেটকে লিখার, আর সেটাকে বলা হচ্ছে রোস্টার পদ্ধতি বা বন্দীকরণ পদ্ধতি। এটা তোমার যায় আসে না, তবে কি বলো তো, লিখার যে পদ্ধতিগুলো সেই পদ্ধতিগুলো তোমার জানা উচিত। যেমন হচ্ছে রোস্টার পদ্ধতি, যেটা বলা হচ্ছে রোস্টার পদ্ধতি, জাস্ট রোস্টার পদ্ধতি বলো। এছাড়া তুমি এটাকে বলতে পারো বন্দীকরণ পদ্ধতি। ঠিক আছে, সেটাকেও লিখে দিই অর বলে, বা ছক বন্দীকরণ, ছন্দি না, ছক বন্দি বন্দীকরণ পদ্ধতি। ঠিক আছে, রোস্টার পদ্ধতি বা ছক বন্দীকরণ পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা সেট লিখব, কিন্তু কিভাবে? সবই তো ঠিক আছে, লিখবো কীভাবে? এখানে বলছে এইটা একটা ট্যাবুলার মেথডে এটাকে বলা হয় যদিও। চল ঠিক আছে, ছাড়ো, ইংলিশগুলো আর লিখলাম না, তোমরা দেখে নিতে পারো বই থেকে। আমি তোমার ছায়া প্রকাশনী বইটাই ফলো করি। ঠিক আছে, তো বলা হচ্ছে ছক বন্দীকরণ পদ্ধতি, এটা তুমি অলরেডি পড়ে নিয়েছো। যেমন যে কোনো একটা সেট আমি নিচ্ছি, ধরো স্বরবর্ণের সেট বা ভাওয়েলের সেটটাকে আমি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, ভাওয়েলের যে সেট সেটাকে আমি নিয়ে নিচ্ছি। ভাওয়েলের সেটটাকে আমি বললাম যে ভি বলে নামকরণ করলাম ভাওয়েলের সেটটা, আর সেটাকে আমরা লিখবো কীভাবে? এ ই আই ও ইউ, এটা হলো ভাওয়েলের সেট। তো এই সেটটাকে প্রথম কথা হলো সেটের মতো করে যদি লিখি তাহলে সেটা হবে যে দুটো সেকেন্ড ব্র্যাকেট তোমাকে এখানে দিতে হবে বন্ধু, দুটো সেকেন্ড ব্র্যাকেট তোমাকে এখানে দিতে হবে। তাহলে এটা হলো তোমার কাছে ভি সেট, আর ভি সেটটা হলো কি একটা ভাওয়েলের সেট। আমাদের ভাওয়েলের সেটটা হচ্ছে তোমার ভি সেট। ঠিক আছে, তো ছক বন্দীকরণ পদ্ধতি আর অন্য কিছু নয়, যেটা লিখলাম সেটাই। কি লিখলাম? যে সেটের যে এলিমেন্টগুলো আছে প্রত্যেকটাকে পরপর লিখলাম, প্রত্যেকটাকে লিখার পর সেটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম। তো এইটা হলো তোমার কাছে ছক বন্দীকরণ পদ্ধতিতে লিখা। ঠিক আছে, এরপর সেকেন্ড যে পদ্ধতিটা আছে সেই পদ্ধতিতে যদি বলি, বা মাসের নামগুলো যেভাবে লিখলে সেভাবে করেও লিখতে পারো, বা অথবা আমি বললাম যে কোনো একটা সেট নাও, ঠিক এভাবে করে ধরো এ বলে একটা সেট নিলাম। এ সেটের মধ্যে আমি 1 থেকে 10 যে নাম্বার আছে, সেই নাম্বারগুলোকে নিয়ে নিলাম। 4 5 6 7 8 9 10। ঠিক আছে, এই নাম্বারের সেটটাকে আমি নিয়ে নিলাম। তো এটাও একটা ছক বন্দীকরণ পদ্ধতির মাধ্যমে আমরা লিখলাম। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এলিমেন্টগুলোকে ঠিক কমা দিয়ে এইভাবে করে লিখেছি। তো ছক বন্দীকরণ পদ্ধতি আর অন্য কিছু নয়, এটাই তুমি যেটা দেখতে পাচ্ছ, এর থেকে বেশি তোমার জানার দরকার নেই। ঠিক আছে, এরপর তুমি সরাসরি চলে আসবে সেটা হচ্ছে তোমার ধর্মভিত্তিক পদ্ধতি, বা যেটাকে প্রপার্টি মেথড বলা হয় আর কি। চলো ঠিক আছে, লিখে দিই, তুমিও লিখে নাও। আরেকটা হলো তোমার ধর্মভিত্তিক পদ্ধতি। ঠিক আছে, ধর্মভিত্তিক পদ্ধতি বা প্রপার্টি মেথডও বলা হয়, বা সেট নির্মাণ পদ্ধতিও বলা হয় এটাকে, বা সেট নির্মাণ পদ্ধতি। ঠিক আছে, সেট নির্মাণ পদ্ধতি, ধর্মভিত্তিক পদ্ধতি অথবা সেট নির্মাণ পদ্ধতি। তো বন্ধু এখানে বলা হচ্ছে কি, এই পদ্ধতিতে সেটগুলোকে কেমন করে লেখা হয়? বলছে এই সেটগুলোকে এইবার লেখা হয় ঠিক এইভাবে। ধরো ভাওয়েলের সেটটাকেই আমি লিখছি, ধরো ভি বলে নামকরণ করলাম, সেট লিখবো, দ্যাট ইজ বাই বোথ সাইডে আমরা কী করবো, সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নেব। তো একদিকে নিয়েছি, এখান থেকে লিখতে শুরু করি। আগে বলা হচ্ছে যে এক্স, এক্স কেমন? বলছে এক্স সাচ দ্যাট বলার জন্য এই কোলনটাকে আমরা ইউজ করব, সেমিকোলন,
সেমিকলন তো এটা, তো যাই হোক সেমিকলন এটা আছে। তো সেমিকলনটাকে আমরা ইউজ করব, এখানে বললাম এক্স, তো এই এক্সটা কারা বা এক্সটা কি হয় সেটার যে তথ্যটা, সেই তথ্যটা তুমি এরপরে পাবে, এরপরে পাবে তথ্যটা। বলছে এক্স সাচ দ্যাট, এটা হচ্ছে তোমার মানে এইভাবে উচ্চারণ করবে, সাচ দ্যাট এক্স, সাচ দ্যাট এক্স ইজ এ ভাওয়েল, এক্স ইজ এ ভাওয়েল, বা এক্স এইভাবে বলো, বাংলায় লিখছি, এক্স হলো ভাওয়েল, এক্স হলো ভাওয়েল। তার মানে কি, তার মানে কি এক্স হলো ওই সমস্ত এলিমেন্টগুলো, এক্স হলো ওই সমস্ত বস্তু যারা হলো কি ভাওয়েল, এটাই বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এটার যে স্টেটমেন্টটা দেওয়া হলো এটা হচ্ছে এক্সের ডেফিনেশনটা দেওয়া হচ্ছে, এক্সের যে সংজ্ঞা সেটা দেওয়া হচ্ছে এটা, ব্যাপারটা বুঝলে? তো এইভাবে তোমার ধর্মভিত্তিক পদ্ধতিটাকে ইউজ করা হয় খুব সুন্দরভাবে। তার মানে এই সেটটা আর অন্য কিছু নয় বন্ধু, এই সেটটা হচ্ছে তোমার কাছে, বলো ভাওয়েল কতগুলো আছে, এক্স হলো ভাওয়েল, তো এক্স কত, এক্স কী কী হতে পারে তুমি আমাকে বলো, এক্স যদি ভাওয়েল হয় তাহলে এক্স কী কী হতে পারে? ডেফিনেটলি এ ই আই ও ইউ, আই ও ইউ, এটা হলো তোমার কাছে ভাওয়েল, ব্যাপারটা বোঝা গেল? এরপর এই যে সেটটা আছে এই সেটটাকে অন্যরকমভাবেও লেখা হয়, অথবা অর বলে তুমি মেনশন করো, এটাকে এইভাবেও লেখা হয়। এই যে কোলনটা আছে না, কোলনটাকে জাস্ট এখানে মানে এইভাবে জাস্ট দেওয়া হয় একটা, ঠিক আছে, স্ল্যাশ টাইপের জিনিস এটা দেওয়া হয়। আর সাচ দ্যাট এটাকে ইউজ করতে পারো অথবা এটাকেও ইউজ করতে পারো, আর একই জিনিস লিখবে যে এক্স হলো ভাওয়েল, এক্স হলো কি, এক্স হলো তোমার কাছে ভাওয়েল, তো এটা তুমি বলে দেবে ডেফিনেটলি, এটাও একই জিনিস, এ ই আই ও ইউ। তো পার্থক্যটা আশা করছি বুঝতে পেরেছি, জাস্ট সাচ দ্যাট এই জিনিসটা আছে, মানে কোলনটা আছে আর এই জিনিসটা আছে, ব্যাপারটা বুঝলে? তো এই দুটোই পার্থক্য, বাকি একই, দুটোর মানে একই, এখানে একই বোঝানো হয়। তো ধর্মভিত্তিক পদ্ধতিতে আমরা কোনো একটা সেটকে ঠিক এইভাবে করে লিখতে পারি, ব্যাপারটা বোঝা গেল? 2 নাম্বার যে সেটটা আছে সেটাকেও আমি তোমাকে লিখে দেখাচ্ছি, চলো। 2 নাম্বার যে সেটটা আছে সেটাকে যদি লিখে দেখাই, ধরো এ নাম্বার এ সেটটা আছে, এ সেটটাকে তুমি কীভাবে লিখবে? আমি বলবো যে এটা হলো তোমার এক্স, এর এলিমেন্টগুলো হলো এক্স, সাচ দ্যাট এমন যে এক্স ইজ বিটুইন, বা বলবে যে এক্সটা হলো, এক্স হলো, এক্স হলো, এটাকে লিখতে গেলে না ঠিক এইভাবে লিখতে হবে, এক্স হলো তোমার অখণ্ড সংখ্যা, এভাবে বলতে পারো, এক্স হলো অখণ্ড সংখ্যা, এখনও বলিনি তোমাকে, আশা করি জানো, অখণ্ড সংখ্যা, এক্স হলো অখণ্ড সংখ্যা, এবং এক্স কি স্যাটিসফাই করে, এক্স স্যাটিসফাই করে হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত এলিমেন্ট, তাই তো? এক্স ইজ লেস দেন, সরি 1 ইজ লেস দেন এক্স লেস দেন 10, এই যে 1 থেকে 10-এর মধ্যে যতগুলো অখণ্ড সংখ্যা আছে, অখণ্ড সংখ্যা কোনগুলো বলা হয়? 1 2 3 4, এইগুলো না অখণ্ড সংখ্যা, তো সেই 1 2 3 4, তো 1 2 3 4 এক্স কী কী হতে পারে 1 থেকে শুরু করে, এই যে সমান সমান আছে যেহেতু 1 2 3 4, এগুলো সমস্ত কিছু কিন্তু হতে পারে 6 7, এইভাবে করে বিষয়গুলো কিন্তু আন্ডারস্ট্যান্ড করতে হবে, ব্যাপারটা বোঝা গেল? তো টোটাল কতগুলো, 10খানা এলিমেন্ট তোমার থাকবে। তো এই যে সেটটা তোমাকে দেখানো হলো বা এখানে যে লেখা হলো সেটা আর অন্য কিছু নয়, সেটা হচ্ছে যে 1 2 3 4 5 6 7 8 9 10। এবার অখণ্ড সংখ্যা তোমার যদি না জানা থাকে বন্ধু, তাহলে তুমি অপেক্ষা করো, সেট চ্যাপ্টারেই তোমাকে পড়ানো হবে, ঠিক আছে? তোমার জানা উচিত, তবে সেট চ্যাপ্টারেই তোমাকে কিন্তু পড়ানো হবে, ঠিক আছে? তো দুটো সেটকে আমরা খুব সুন্দরভাবে এইভাবে রোস্টার পদ্ধতিতে এবং ধর্মভিত্তিক পদ্ধতিতে আমরা কিন্তু শিখে নিলাম যে এগুলোকে ঠিক এইভাবে করে লেখা হয়, ব্যাপারটা বুঝলে? এরপর আমরা কি করব বলো তো? এরপর কিছু এক্সাম্পল আমরা বোঝার চেষ্টা করি, দেখার চেষ্টা করি, তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। আমি কিছু কোশ্চেন তোমার সামনে নিয়ে এসেছি, ঠিক আছে? ইন্টারেস্টিং কোশ্চেন কিছু, প্র্যাকটিস কোশ্চেন বলতে পারো, প্র্যাকটিস কোশ্চেন কিছু নিয়ে এসেছি, আর তোমাকে এখানে বলতে হবে যে কোনটা সেট হবে আর কোনটা সেট হবে না, ঠিক আছে? কোনটা সেট হবে আর কোনটা সেট হবে না। দেখো পরপর প্রশ্নগুলো আসতে চলেছে, এই প্রশ্নগুলো আমি পারলে লিখাতে পারতাম, কিন্তু একটু সময়টা যাবে, দ্যাট ইজ ওয়াই আমি এখানে সরাসরি লিখে দিয়েছি, সরাসরি তোমাকে এখানে প্র্যাকটিস করিয়ে দেবো। আর তোমার কাছে তো পিডিএফটা থাকবেই, সেই পিডিএফ থেকে প্রশ্নগুলোকে প্র্যাকটিস করে নিও, বা এখানে ভিডিওটাকে পজ করে তুমি প্রশ্নগুলোকে লিখে নেবে, ছোটো ছোটো প্রশ্ন আছে, ঠিক আছে? কিন্তু এই জিনিসগুলো যেগুলো সমস্ত লিখালাম কিন্তু বন্ধু, এগুলো কিন্তু পরপর তোমাকে লিখে নিতে হবে। তুমি এই নিচের জিনিসগুলো নাও লিখতে পারো, এই যে জিনিসগুলো এগুলো নাও লিখতে পারো,
তোমার বোঝার জন্য এইগুলো সব লিখেছি। কিন্তু এই যে সংজ্ঞাটা, তারপরে হচ্ছে এই যে রোস্টার পদ্ধতি, ধর্মভিত্তিক পদ্ধতি, এই যে লিখালাম, এই লেখাগুলো তোমাকে কিন্তু লিখতে হবে বন্ধু। এরপর চলো প্র্যাকটিস কোশ্চেনগুলো একটু দেখে নিই আর ক্লাসটা আমরা শেষ করে দেবো। তো এখানে বলা হচ্ছে যে সেট হবে কি হবে না সেটা তোমাকে এখানে চেক করতে বলেছে। যেমন প্রশ্ন এ, এটার আনসারটা বলো। প্রশ্ন এতে যেটা বলা হয়েছে যে এক্স সাচ দ্যাট, ব্যাপারটা বুঝলে তো, এটা হলো ধর্মভিত্তিক পদ্ধতি, যেটা প্রপার্টি মেথড। তো ধর্মভিত্তিক পদ্ধতিতে যেটা বলা হচ্ছে যে এ এক্স সাচ দ্যাট, এক্সটা কেমন বলছে, এক্স একটি দেশের নাম। তুমি আমাকে বলো আমাদের পুরো ওয়ার্ল্ডে কতগুলো দেশ আছে বলো তো? মোটামুটি 195খানা দেশ আছে। তো আমি একটা সেট নিলাম, সেখানে ইন্ডিয়া থেকে আমরা শুরু আরম্ভ করলাম। ইন্ডিয়ার পাশে কি আছে, পাকিস্তান আছে, তারপরে কি আছে, বাংলাদেশ আছে, তারপরে কি আছে, মায়ানমার আছে, শ্রীলঙ্কা আছে, হ্যাঁ, নেপাল আছে, আফগানিস্তান আছে, হ্যাঁ, ভুটান আছে, তারপরে কি আছে, আরও চায়না আছে। তো এইভাবে দেখা যাবে যে একটা সেটের মধ্যে আমরা কিন্তু খুব সুন্দরভাবে বন্ধু কী করতে পারবো বলো তো, খুব সুন্দরভাবে ওয়ার্ল্ডের যে 195খানা দেশ আছে, দেশের নাম কিন্তু আমরা লিখে নিতে পারবো। তো তুমি আমাকে বলো, এটা বেসিক্যালি যেটা হলো সেটা হলো একটা তোমার কাছে কালেকশন, তুমি নামগুলোকে একসাথে লিখে নিলে। এবার তুমি আমাকে বলো এটা সেট হবে কি হবে না। সেটের জন্য টোটাল 3খানা কন্ডিশন দরকার। এ নাম্বার কন্ডিশনটা কী ছিল, ওয়েল ডিফাইনওয়ালা কন্ডিশন। তুমি আমাকে বলো ওয়েল ডিফাইন হয় কি হয় না। দেশের নামগুলো তোমার কাছে কি স্পষ্ট না? ডেফিনেটলি তোমার কাছে স্পষ্ট। ইন্ডিয়া একটা দেশ হয়, পাকিস্তান একটা আলাদা দেশ, তুমি জানো, বাংলাদেশ একটা আলাদা দেশ, মায়ানমার একটা আলাদা দেশ, শ্রীলঙ্কা একটা আলাদা দেশ, সবগুলোই কিন্তু তোমাদের জানা। এইটা কিন্তু তোমার কাছে স্পষ্ট। আর যখনই স্পষ্ট হয়ে যাবে তখন তুমি বলবো যে হ্যাঁ ঠিক আছে, ওয়েল ডিফাইনের যে কনসেপ্টটা সেটা কিন্তু স্যাটিসফাইড। এরপর দ্বিতীয় যে কন্ডিশনটা ছিল, কী ছিল দ্বিতীয় কন্ডিশনটা মনে আছে কি? দ্বিতীয় কন্ডিশনটা চলো দেখিয়ে দিই যে পরস্পর তারা ভিন্ন হবে। তো প্রত্যেকটা দেশ কিন্তু পরস্পর ভিন্ন। ডেফিনেটলি ইন্ডিয়া একটা আলাদা দেশ, পাকিস্তান একটা আলাদা দেশ, বাংলাদেশ একটা আলাদা দেশ, মায়ানমার একটা আলাদা দেশ, শ্রীলঙ্কা একটা আলাদা দেশ। প্রত্যেকটা দেশ কিন্তু একেবারে ভিন্ন ভিন্ন। দ্যাট ইজ ওয়াই বি নাম্বার যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনটাও কিন্তু আমাদের ট্রু। ঠিক আছে, যে তারা ভিন্ন ভিন্ন। আর লাস্ট 3 নম্বর কন্ডিশনটা কি, ক্রমবিন্যাস। মানে কি, পরপর মানে একটা কোনো ক্রম অনুযায়ী কি এখানে ফলো করা হচ্ছে? ডেফিনেটলি নয়। আমি ইন্ডিয়াতে থাকি বলেই হচ্ছে তোমার ইন্ডিয়াটা প্রথমে লেখা হয়েছে। যদি তুমি বাংলাদেশে থাকতে তাহলে বাংলাদেশটাকে আগে লিখতে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এইভাবে করে লিখতে। তো ব্যাপারটা হচ্ছে যে এটা কিন্তু কোনো ক্রমবিন্যাসের উপর ডিপেন্ড করে না। সেটের মধ্যে আছে কি নেই সেটা আমাদের দেখতে হবে। কারণ এখানে বলা হয়েছে যে ওয়ার্ল্ডের যতগুলো দেশ আছে সেই দেশের নামগুলোকে লিখো। কোনটাকে আগে, কোন দেশটাকে তুমি আগে লিখছো, কোন দেশটাকে পরে লিখছো, সেটা কোনো যায় আসে না। তার মানে ক্রমবিন্যাস যে জিনিসটা সেটা কিন্তু এখানে ফলো হচ্ছে না। দ্যাট ইজ ওয়াই আমাদের সি নাম্বার যে কন্ডিশনটা আছে সেটাও ট্রু হয়ে গেল। তো এ বি সি 3খানা কন্ডিশন ট্রু হয়ে গেল। তার মানে এটা কিন্তু হয়ে গেল আমাদের একটা সেট, স্যাটিসফাইড। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের একটা সেট হয়ে গেল। ঠিক এইভাবে জিনিসগুলোকে ভাবতে হবে। আর সেই কারণেই কোশ্চেনগুলো এমন চুজ করে আমি তোমার জন্য নিয়ে এসেছি। ঠিক আছে, যেন তুমি ভাবতে পারো। দেখো নেক্সট যেটা তুমি দেখতে পাচ্ছ যে একটা সি বলে একটা তোমার একটা সেট নেওয়া হয়েছে, যেখানে বলছে এক্স সাচ দ্যাট, এক্স একটি প্রাণী যার পালক রয়েছে। এক্স একটি প্রাণী যার পালক রয়েছে। তুমি আমাকে বলো এক্স একটা প্রাণী যার পালক রয়েছে। একটা কালেকশন, তুমি কি এটা নিয়ে আসতে পারবে? একটা কালেকশনের মধ্যে যাদের পালক আছে, তুমি বলবে যতগুলো পাখি আছে প্রত্যেকটা পাখিকে আমি নিয়ে নেব। কিন্তু পাখি বাদেও কিন্তু কিছু 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 বলতে কি, আমাদেরও শরীরে তো লোম আছে, তাই না? তো লোম আছে, তার মানে কি, লোম আছে মানে কি আমাদের পালক আছে? ডেফিনেটলি বলতে পারছি না। তো এই যে কালেকশনটা তুমি যে লিখবে, প্রথম কথা হলো যে তুমি বলে দিলে যত রকমের পৃথিবীতে পাখি আছে সবার পালক আছে, সেই কারণে আমি নিয়ে নিলাম পাখিটাকে। কিন্তু আমি বলছি ধরো, কথার কথা বললে যে কোনো পশু নিয়ে নাও, হ্যাঁ, গরু, ছাগল, ভেড়া যত নিয়ে নাও, এদের কিন্তু গায়ে লোম আছে দেখবে। তো ডেফিনেটলি সেটাও একটা পালকের মতো জিনিস। ঠিক আছে না, সেটাও একটা পালকের মতো জিনিস। তো ডেফিনেটলি তুমি বলতে পারবে না এখানে যে গরুটাকে নেব নাকি নেব না। তো এই জিনিসটা আমাদের কাছে স্পষ্ট নয়। এই স্পষ্ট ব্যাপারটা যতদিনই আমাদের কাছে হবে না, তখনই বলবে যে এ নাম্বার যে কন্ডিশনটা আছে সেটা স্যাটিসফাই করছে না, মানে ওয়েল ডিফাইন জিনিসটা হচ্ছে না। ওয়েল ডিফাইন জিনিসটা হচ্ছে না, এখানে ডেফিনেশনটা পার্টিকুলারলি দেওয়া নেই। এটি প্রাণী বলে দিয়েছে। তোমাকে যদি বলা হতো যে পাখি বলে দেওয়া হতো, একটি পাখি, হ্যাঁ, যার পালক রয়েছে, তার মানে তুমি পাখি যতগুলো আছে যার যার পালক আছে সমস্ত পাখিগুলোকে নিয়ে নিতে পারতে ইমিডিয়েটলি। পাখিদের তো সবারই পালক আছে ডেফিনেটলি। তো সমস্ত পাখির নামগুলোকে তুমি পরপর এখানে লিখে নিতে, তাহলে সেটা ওয়েল ডিফাইন হয়ে যেত। কিন্তু এখানে বলে দিয়েছে প্রাণী। ব্যাপারটা বুঝলে তো, প্রাণী আর পাখি পার্থক্যটা আশা করছি তোমাকে বোঝাতে পেরেছি। যদি প্রাণী হয়ে যায় তখন পালক আছে কি নেই সেটা আমরা স্পষ্টভাবে বলতে পারছি না যে পালক আছে কি নেই।
যেহেতু স্পষ্টভাবে বলতে পারছি না, সেই কারণে ওয়েল ডিফাইন কনসেপ্টটা কিন্তু একদম এখানে স্যাটিসফাই করছে না। ওয়েল ডিফাইন আর একটা কন্ডিশন যদি স্যাটিসফাই না করে তাহলে ডেফিনেটলি বুঝতে পেরে গেছো এইটা কিন্তু আর যাই হোক না কেন সেট হবে না। একটা কন্ডিশন যদি না স্যাটিসফাই করে তাহলে আর সেট হবে না, পরেরগুলো আমরা দেখবই না। ব্যাপারটা বুঝলে? চলো নেক্সট একটা প্রশ্ন। বলে একটা সেট নেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে এক্স সাজ দ্যাট এক্স একটি সুন্দর ফুল, এক্স একটি সুন্দর ফুল। তুমি আমাকে বলো এক্স কি কোনো দিনে সুন্দর হতে পারে? তুমি বলবে একদম না, তাই তো। এক্স একটি সুন্দর ফুল, এখানে কি বলেছে? এক্সটা হলো ওই সমস্ত ফুল যে ফুলগুলো সুন্দর, যে ফুলগুলো হচ্ছে কি সুন্দর। এবার আমি তোমাকে কথায় জিজ্ঞেস করলাম যে তোমার কি সুন্দর, তোমার হচ্ছে কোন ফুলটা সব থেকে বেশি সুন্দর লাগে? তুমি বলবে আমি তো ফুলই জানি না, ফুল কী জিনিস। ঠিক আছে, তো যাই হোক অনেক কষ্ট করে তো মনে করার পর তুমি বলবে যে হ্যাঁ ঠিক আছে, আমি বললাম যে আমার গোলাপ ফুলটা খুব পছন্দ। ঠিক আছে, সবাই ফেব্রুয়ারি মাস পাস করে গেছে আমাদের, তো সেই গোলাপ ফুলটা আমার কিন্তু খুব পছন্দ, গোলাপটা হলো আমার ফেভারিট ফুল। তুমি গোলাপটাকে সব থেকে বেশি সুন্দর বলছো। এইবার তোমার বান্ধবীকে যদি আমি জিজ্ঞেস করি যে বলো তো তোমার কাছে সব থেকে বেশি সুন্দর ফুল কি, তো ও বলবে যে সূর্যমুখী একটা ফুল হয়, খুব বড় একটা ফুল। ঠিক আছে, ও বললো কি যে আমার সূর্যমুখী ফুলটা সব থেকে বেশি ভালো লাগে, অনেক বড় একটা ফুল, তো আমার দেখতে দারুণ লাগে সেই ফুলটা। তোমাকে সূর্যমুখী ও বলে দিল, তার মানে তার কাছে সুন্দরের ডেফিনেশনটা কি? তার কাছে সুন্দরের ডেফিনেশনটা হলো যে তার সূর্যমুখী ফুলটা তার ভালো লাগে বেশি, সব থেকে বেশি। তারপরে তোমার বন্ধুকে আমি বললাম মানে যার সাথে তুমি BGMI খেলো, ঠিক আছে, তোমার বন্ধুকে জিজ্ঞেস করলাম যে তোমার কোন ফুল পছন্দ সব থেকে বেশি, ঠিক আছে, তো সে আবার তোমার বান্ধবীর নাম উচ্চারণ করছে, এটাও হতে পারে। তো যাই হোক তোমার বন্ধু ধরো বললো যে আমার ধরো আর কি ফুল আছে বলো, গাঁদা ফুল আছে, ধরো গাঁদা ফুল আছে, সেই গাঁদা ফুলটা হচ্ছে তার সব থেকে বেশি সুন্দর লাগে। ব্যাপারটা বুঝলে তো? তো ডিফারেন্ট মানুষের জন্যে সুন্দরের ডেফিনেশনটা একদম আলাদা। তোমার কাছে কিছু ফুল সুন্দর, কিন্তু তোমার বান্ধবীর কাছে অন্যান্য ফুলগুলো বেশি সুন্দর, তোমার বন্ধুর কাছে আবার অন্যান্য ফুলগুলো বেশি সুন্দর। তো এখানে এই যে স্পষ্ট ব্যাপারটা না, যে আমি একটা সেট তৈরি করবো, আমি একটা কালেকশন তৈরি করবো সুন্দর ফুল, যেগুলো ফুল হচ্ছে তোমার সুন্দর, ওখানে আমি লিখবো পরপর নামগুলোকে। তো এখানে তুমি আমাকে বলো এখানে পার্টিকুলার কি লেখা যাবে? জিনিসটা তো স্পষ্টই নয়, কোনগুলো সুন্দর নয় তুমি তো একাই সেটা বলতে পারো না। তোমার বান্ধবীর ক্ষেত্রে সেই কালেকশনটা একদম আলাদা হয়ে যেতে পারে। তুমি এইভাবে বলছো, তোমার বান্ধবী বলছে যে এইভাবে, আমি এই সমস্ত ফুলগুলোকে আমার ভালো লাগে, একদম আলাদা হয়ে যেতে পারে। জিনিসটা স্পষ্ট নয়, তার মানে এটা ওয়েল ডিফাইন্ড নয়, ডিফাইন করা নেই বন্ধু, এটা ডিফাইন করা নেই ভালোভাবে। আর যেহেতু ডিফাইন করা নেই সেই কারণে তুমি বলবে যে নাম্বারে যে কন্ডিশনটা সেটাই তো স্যাটিসফাই করলো না, ওয়েল ডিফাইন কন্ডিশনটাই স্যাটিসফাই করলো না, তাহলে আমার সেট ভেবে আর লাভ কী? তো ডেফিনেটলি এইটা আর অন্য কিছু নয়, সেট আর হতে পারে না। নাম্বার কন্ডিশন যেহেতু স্যাটিসফাই করলো না, বাকি সেট হলো না, বাকিগুলো করতেই পারে নাও করতে পারে, যায় আসে না। চলো নেক্সট দেখো, বলে একটা সেট নেওয়া হয়েছে, বলা হচ্ছে যে এক্স একটি ফুটবল খেলোয়াড়। ভালো করে লক্ষ্য করার চেষ্টা করো, আমি ইচ্ছে করে কোশ্চেনগুলোকে নিয়েছি যেন তোমার মাথাটা ঘুরে যেন একটু তীক্ষ্ণ হয়ে যায়, মানে একটু খুব ভালোভাবে যেন ভাবতে পারো তুমি। এক্স একটি ফুটবল খেলোয়াড়, এইটাকে নেওয়া হলো, এক্স একটি ফুটবল খেলোয়াড়। তুমি এবার ফুটবলার যাদের জানো, ঠিক আছে, তুমি নাম লিখতে শুরু করলে, রোনাল্ডো ভাই, তারপরে মেসি ভাই, ঠিক আছে, আর কে, আমি খুব একটা ফুটবল দেখি না, তো আমি খুব একটা নাম জানি না, মেসি, রোনাল্ডো, নেইমার ছাড়া তেমন কাউকেই জানি না। তো তুমি বললে কি যে এরা হলো তোমার ফুটবলের খেলোয়াড়। আমি বললাম কেন, আমার পাশের পাড়ার যে বন্ধু, হ্যাঁ আমার পাশের পাড়ার 5 জন টোটাল বন্ধু আছে, তারাও ফুটবল খেলে, তাহলে হিসেব মতো তারাও ফুটবল প্লেয়ার। আমি কি করলাম, তোমার যে সেটটা তুমি তোমার সেটটাকে আমি এডিট করলাম, এডিট করে আবার 5 জন বন্ধুর নাম আমি অ্যাড করে দিলাম এখানে। এবার এখানে গিয়েও থামবে না, এবার তোমার বন্ধু আবার বলবে যে কেন, আমার যে পাশের পাড়ার কিছু বন্ধু আছে তারাও ফুটবল খেলে, তার মানে তারাও ফুটবল প্লেয়ার। ও আবার এখানে এসে 5খানা নাম আরও জুড়ে দিল। ব্যাপারটা বুঝলে তো? আরও এক বন্ধু আছে তোমার, সেও বললো যে আমার পাশের পাড়ার বা আমার পাড়ার হচ্ছে কিছু ছেলে আছে যারা ফুটবল খেলতে ভালোবাসে, সেও এসে এখানে 10 জন এর নাম অ্যাড করে দিল।
বিষয়টা হচ্ছে বন্ধু, এখানে বলে দিয়েছে একটি ফুটবল খেলোয়াড়, যে কেউ ফুটবল খেলোয়াড় হতে পারে, যে কেউ ফুটবল খেলোয়াড় হতে পারে। এটা স্পষ্ট নয় যে তুমি এখানে A to Z মানে 1 থেকে শুরু করে যে 300 জন প্লেয়ার পর্যন্ত নিলে আর এটা সেটটা ক্লোজ করে দিলে, এমনটা হতে পারে না। আরও কিছু লোকজন থাকতে পারে যারাও কিন্তু এই ফুটবল খেলে। ফুটবল খেললেই তো ফুটবল প্লেয়ার, স্পষ্ট করে বলা নেই। ওই স্পষ্ট জিনিসটা তোমার কাছে যদি না হয় তাহলে তুমি বলতে পারবে না এটা ওয়েল ডিফাইন। এটা ওয়েল ডিফাইন তুমি বলতে পারবে না স্পষ্ট যদি না হয়। স্পষ্ট না হলেই ওয়েল ডিফাইন হবে না, তো ওয়েল ডিফাইন হলো না। ওয়েল ডিফাইন যদি না হয় তাহলে ডেফিনেটলি এটা আর অন্য কিছু নয়, সেট আর হবে না, একদমই সেট হবে না। বুঝতে পেরেছি? ঠিক আছে না? ওকে, তো পৃথিবীতে যতগুলো ফুটবল প্লেয়ার ছিল সমস্ত ফুটবল প্লেয়ারকে একটা সেটের মধ্যে আমরা নিয়ে আসতে পারলাম না। ঠিক আছে, কারণ কে খেলে কে খেলে না 100% আমরা কিন্তু এই কাজটা করতে পারবো না, কারণ আমরা জানি না যে কে খেলে, কে খেলা দেখতে ভালোবাসে, বা কে মনে মনে খেলে, পারি না। ঠিক আছে, কেউ আছে যে নিজে নিজেই ভাবে যে আমি ফুটবল প্লেয়ার, ঠিক আছে, ওকে তো আমরা ইনক্লুড করতে পারবো না। দ্যাট ইজ দ্য কেস, যে স্পষ্ট নয় জিনিসটা যে কারা ফুটবল প্লেয়ার হয়, কারা ফুটবল প্লেয়ার হয় না। ফুটবল খেলে তারাই ফুটবল প্লেয়ার, কিন্তু কারা কারা ফুটবল খেলে তারা সেটার হিসেব কিন্তু আমাদের কাছে জানা নেই, বা এখানে যেটা বলা আছে সেটা কিন্তু বলা নেই। এখানে যদি বলে দিত যে তোমার হচ্ছে মোহনবাগানের হচ্ছে ফুটবল প্লেয়ারগুলোর একটা সেট নাও, তাহলে তুমি নিয়ে নিতে পারতে, কারণ মোহনবাগানে কিছু পার্টিকুলার খেলোয়াড়ই খেলে ডেফিনেটলি। সো এইভাবে জিনিসগুলোকে নিতে হবে। ক্রিকেটের ক্ষেত্রেও ঠিক জিনিসটা একই রকম ভাবতে পারো। ওয়েল ডিফাইন জিনিসটাকে বোঝানোর জন্যই এত আমি মানে তোমাকে বলছি এতবার করে। চলো দেখো, এটা দেখো, বলছে জি হলো একটা সেট, বলছে এক্স একটি সুন্দর গান। তুমি আমাকে বলো, এখানেও একই রকম জিনিস সুন্দর গান বলেছে যে জি সেটটার ভেতরে কিছু সুন্দর গান আছে, কিছু সুন্দর গান আছে। তোমার বন্ধু বলবে যে তার বান্ধবীর ভয়েসটাই হলো সবথেকে বেশি সুন্দর। তো সেরকম হলো ব্যাপারটা, জি একটা সেট নিলে সেটা হলো সুন্দর গানের সেট, সুন্দর গানের সেট। এবার তুমি আমাকে বলো, এই সুন্দর গানের সেটটা কোনোদিনও কি এই সুন্দর গানের সেটটা কোনোদিনও কি ডিফাইন করা যাবে? এটা ওয়েল ডিফাইনই হবে না, ওয়েল ডিফাইনই হবে না। ব্যাপারটা বুঝলে তো? তোমার কাছে কিছু কিছু গান আছে, তুমি বাংলা গান শুনতে দারুণ ভালোবাসো, তোমার বন্ধু বলছে যে না আমার ইংলিশ গান সব থেকে বেশি ভালো লাগে, তার কাছে সুন্দর গানগুলো হলো ইংলিশ গান। তোমার বান্ধবী বলছে সে আবার ভোজপুরি গান বেশি ভালোবাসে, ঠিক আছে, তো সে বলছে যে আমার ভোজপুরি গানগুলো হলো সব থেকে বেশি সুন্দর। ব্যাপারটা বুঝলে তো? তো স্পষ্ট নয় জিনিসটা, স্পষ্ট নয় জিনিসটা, স্পষ্ট না হলেই সেটা ওয়েল ডিফাইন হবে না। আশা করছি বোঝাতে পেরেছি। আর ওয়েল ডিফাইন না হলে তো সেট কোনো দিনও হবে না। ব্যাপারটা বুঝলে তো? দেখো এইটা নাও, বি নাম্বার কী বলেছে যে এক্স হলো একটি মৌলিক সংখ্যা এবং এক্স হলো 20 থেকে ছোটো। ডেফিনেটলি 20 থেকে ছোটো নাম্বারগুলো তোমার জানা আছে। 1 থেকে শুরু করে 0 থেকে শুরু করলে তুমি এখানে 20 পর্যন্ত যাচ্ছ। 1 2 3 4 করে তোমার কাছে নাম্বারগুলো জানা আছে, এবং তার মধ্যে থেকে মৌলিক সংখ্যাগুলোও তোমার জানা আছে ডেফিনেটলি। তো বি বলে যে সেটটা আছে সেটাকে ধরো আমি মৌলিক সংখ্যা নিলাম। হ্যাঁ, কী কী সেট নিতে, সেটের মধ্যে কী কী এলিমেন্ট থাকবে বলো দেখি, বলতে পারবে কি? 2 একটা মৌলিক সংখ্যা, 2 থেকে মৌলিক সংখ্যা শুরু হবে কিন্তু 2 3, তারপরে হচ্ছে 7 8 9 10 11 12 13 14 16 17 হবে, 18 19 হবে। আর 20 থেকে ছোট বলেছে, তার মানে এখানে আমরা পেয়ে গেলাম সেট অফ মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাগুলোর একটা সেট আছে, বা কালেকশনটা বেসিক্যালি প্রথমে নিয়ে নিলাম। এরপর আমি তোমাকে বললাম এটা কি সেট হবে, তাহলে তুমি 1 নম্বর কন্ডিশনটা চেক করতে গেলে ওয়েল ডিফাইন, ডেফিনেটলি তারা ওয়েল ডিফাইন। এখানে পার্টিকুলারলি বলে দেওয়া আছে তারা হলো মৌলিক সংখ্যা, আর তারা হলো এক্সের থেকে মানে 20 থেকে তারা হলো ছোটো। তার মানে এখানে পার্টিকুলারলি বলে দেওয়া আছে যে এই সমস্ত মৌলিক সংখ্যাগুলো হয়, তোমার স্পষ্টভাবে তোমাকে বলা আছে। তুমি বুঝতে পারছো, এটা দেখে এটাকে পড়ে বুঝতে পারছো, আর তুমি বুঝতে পেরে তুমি সেটাকে একটা কালেকশনের মধ্যে লিখতে পারছো। এর আগেরগুলো কী হচ্ছিল, কালেকশনের মধ্যে আমরা লিখতেই পারছিলাম না, ঠিক আছে, কোনগুলো সুন্দর গান কোনগুলো সুন্দর গান নয় আমরা কী করে বুঝবো? ঠিক আছে, কারো কাছে সুন্দর হতে পারে, কারো কাছে সুন্দর নাও হতে পারে। তো সেটের মধ্যে যে এক এক করে যে গানগুলোকে আমরা লিখবো, প্লেস করবো, সেটাই আমরা করতে পারছিলাম না, এই কারণে এখানে কিন্তু আবার দেখলাম যে না, এগুলো কিন্তু করতে পারলাম যে এক্স হলো একটা মৌলিক সংখ্যা, এক্সটাকে মৌলিক সংখ্যা হতে হবে আর 20 থেকে ছোটো হতে হবে। তো এইগুলো হলো তোমার মৌলিক সংখ্যা টোটাল। ব্যাপারটা বোঝা গেল তো? 1 নম্বর কন্ডিশন একদম ওয়েল ডিফাইন কন্ডিশন ট্রু। 2 নম্বর কন্ডিশন তারা পরস্পর পৃথক, একেবারে আলাদা আলাদা পরস্পরের সাথে। 2 একটা আলাদা, 3 আলাদা, 7 আলাদা, 11 আলাদা। ডেফিনেটলি দুইটাও, বি নাম্বার কন্ডিশনটাও ট্রু। সি নাম্বার কন্ডিশনটা বলো, ক্রমবিন্যাস।
এখানে কি বলেছে যে পরপর হচ্ছে তোমার সাজাও এইভাবে ছোট থেকে বড় অনুযায়ী সাজাও? আমি যদি বলতাম প্রথমে 13, তারপর বলতাম 7, তারপরে বলতাম 11, তারপরে বলতাম 17, তারপরে 19, তারপরে 2, তারপরে 3, এইভাবে লিখলেও কোনো যায় আসে না, কোনো যায় আসে না। কারণ প্রত্যেকের ক্ষেত্রে এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা ট্রু যে সে 20 থেকে ছোটো, 13ও 20 থেকে ছোটো, 2ও হচ্ছে 20 থেকে ছোটো। তো কোনটাকে আগে লিখবে কোনটাকে পরে লিখবে সেটা কোনো যায় আসে না, ঠিক আছে? এটাও একটা সেট হতে পারতো। তার মানে সি নাম্বার কন্ডিশনটাও ট্রু, এ বি সি তিনখানে কিন্তু তোমার কাছে ট্রু হয়ে গেল বন্ধু, ঠিক আছে? তার মানে এইটা ডেফিনেটলি একটা সেট হচ্ছে, ঠিক আছে? আশা করছি বোঝাতে পেরেছি। চলো এখানে দেখো যে একটি সংখ্যা যে 5 থেকে 7 দিয়ে ভাগ করা যায়, এক্স হলো একটি সংখ্যা। এখানে কি বললো? এক্স হলো একটি সংখ্যা যা 5 এবং 7 দিয়ে ভাগ করা যায়, 5 এবং 7 দিয়ে ভাগ করা যায়। এক্স হলো একটি সংখ্যা। চলো তো এইটাকে যদি জি বলে সেটটা আছে সেটটাকে নিয়ে নিই। ওই সমস্ত সংখ্যাগুলো যেটাকে 5 দিয়ে ভাগ করা যায়, 7 দিয়েও ভাগ করা যায়। কোন নাম্বারগুলোকে বলো তো 5 আর 7 দিয়ে ভাগ করা যায়? আসলে 5 7 35, ঠিক আছে? এটা তো বাংলায় লিখে দিয়েছে, যদিও এটাকে ইংলিশে লিখবে 5 and 7, 5 and 7। তো 5 7 35, 35-এর যেগুলো মাল্টিপল আছে সেগুলোকে এইটা দিয়ে ভাগ করা যায়। 5 7 35, 35 এটাকে 5 দিয়ে ভাগ করা যায়, 7 দিয়ে ভাগ করা যায়। এর সাথে যদি এটা তো 35, এবার আমি বললাম যে 35-এর পরে কী হয়? 35 2 70, 70, তারপরে হচ্ছে 35 3 হচ্ছে 105। এই যে নাম্বারগুলো তুমি দেখতে পাচ্ছ পরপর 35-এর মাল্টিপল আকারে আছে, সেগুলো হচ্ছে কি যে 5 এবং 7 দিয়ে দুটো দিয়েই ভাগ করা যায়, ঠিক আছে? তো এই নাম্বারগুলোকে তুমি লিখে নিতে পারো। কী হবে? 35 হবে, 70 হবে, 105 হবে, 105 হবে, 140 হবে, তারপরে কি 175 আমি দেখতে পাচ্ছি, অ্যান্ড সো অন চলতে থাকবে। এটা তো চলতে থাকবে, ঠিক আছে, কিন্তু এইটা কিন্তু স্পষ্ট আমাদের কাছে। চলতে থাকবে ঠিক আছে, কিন্তু স্পষ্ট আমাদের কাছে। এটা কেমন হচ্ছে বলো তো? 35 এক্সের মতো জিনিসগুলো, যেখানে বলবে যে এক্সটা কেমন, এক্স হচ্ছে কেমন, হয়তো 1 2 3 4 নিতে পারো, অথবা ন্যাচারাল নাম্বারের সেটটার মধ্যেও নিয়ে নিতে পারো, ঠিক আছে? মানে 35 এক্স এইভাবে ভাবার চেষ্টা করো, জাস্ট 35 এক্সের মতো এগুলো। ব্যাপারটা বুঝলে তো? তো এই সেটের মধ্যে আমরা সমস্ত এলিমেন্টকে নিয়ে আসতে পারছি। অথবা অবশ্যই তুমি বলবে এটা হলো একটা ইনফাইনাইট টাইপ অফ সেট, যে চলতেই আছে, শেষই হচ্ছে না। কিন্তু এইটা কিন্তু ওয়েল ডিফাইন, এটা কিন্তু ডিফাইন করা আছে পার্টিকুলারলি, যে আমি বুঝতে পারছি যে এই সেটের মধ্যে কী কী এলিমেন্ট থাকতে পারে। সেটা ইনফিনিটি হতে পারে, কোনো অসুবিধা নেই ওই সেটটা, ঠিক আছে? ফাইনাইট সেটে হতে পারে, ইনফাইনাইট সেটে হতে পারে। যখন আমরা সেটের ডেফিনেশনগুলো পড়বো, বিভিন্ন রকম সেট সম্পর্কে আলোচনা করব, তখন জিনিসগুলো তোমার স্পষ্ট হবে। এটা কিন্তু ওয়েল ডিফাইন আছে। বি নাম্বারটা কি? তারা পরস্পর আলাদা, একদম আলাদা, ডিফারেন্ট, পরস্পরের থেকে ডিফারেন্ট, একদম আলাদা একেবারে। তারপরে হচ্ছে কি 3 নাম্বার যে কন্ডিশনটা, তারা হচ্ছে কি পরস্পর, তারা হচ্ছে ডিফারেন্ট এবং তারা পরস্পর হচ্ছে কি বলো তো, আমি ভুলে গেলাম, 1 সেকেন্ড, গিভ মি 1 সেকেন্ড। তারা পরস্পর ক্রমনিরপেক্ষ, ডেফিনেটলি ক্রমনিরপেক্ষ। এটাকে ক্রমনিরপেক্ষ তুমি লিখতেই পারো, এটাকে নিরপেক্ষ। কোনটাকে আগে লিখলে কোনটাকে পরে লিখলে, 105টাকে আগে লিখলে, 70টাকে পরে লিখলে, 175টাকে আগে লিখলে, হ্যাঁ, তারপরে 140টাকে আরও পরে লিখলে কোনো যায় আসে না। তারা একটা সেটের মধ্যে আছে কি নেই, একটা বাক্সের মধ্যে তারা আছে কি নেই, সেটা তোমাকে দেখতে হবে। কে কোথায় আছে সেটা দেখে লাভ নেই, ঠিক আছে? এটা হলো তোমার বেসিক্যালি সেটের কনসেপ্ট। ওকে, তো এটা ডেফিনেটলি আমাদের কাছে একটা সেট হচ্ছে বন্ধু, এটা কিন্তু সেট আমাদের কাছে হচ্ছে, ঠিক আছে? পরেটা দেখো, প্রশ্ন আনসার এখানে দেখো, নেক্সটটা এটাই লাস্ট। এক্স একটি দশমিক সংখ্যা এবং 0.5 1.5-এর মধ্যে আছে। দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। আমার কাছে এখানে কি আছে? 0.5, তারপরে কি থাকবে? 1 থাকবে, তারপরে কি থাকবে? 1.5 আছে। ব্যাপারটা বুঝলে তো? তো এখানে বলা হচ্ছে যে একটি দশমিক সংখ্যা, এর মাঝখানে তুমি বলো কতগুলো দশমিক সংখ্যা থাকবে? অসংখ্য দশমিক সংখ্যা থাকবে। তো তুমি আমাকে বলো, দশমিক সংখ্যাগুলোকে এইভাবে কি স্পষ্টভাবে তুমি লিখতে পারবে? এইভাবে লিখতে পারবে কার পর কে কোন দশমিক সংখ্যা থাকবে? তুমি বলবে যে হ্যাঁ আমি দশমিক সংখ্যা জানি, কিন্তু যখন তুমি বলবে যে হ্যাঁ এরপরে দশমিক সংখ্যা আমি জানি, সেটা হচ্ছে যে 0.4, তারপরে জানি 0.3। আমি বলছি তুমি যখন সেটের মধ্যে লিখলে না 0.3 0.4 এইভাবে করে যখন লিখছো তুমি, আমি বলছি 0.3 আর 0.4-এর মাঝেও 0.35 থাকবে। এই জিনিসটা স্পষ্ট নয় যে কতগুলো দশমিক সংখ্যা থাকবে, এখানে কিন্তু স্পষ্ট জিনিসগুলো। এটা কিন্তু পার্থক্য তুমি লক্ষ্য করতে পারো এখানে।
আগের যে সেটটা ছিল সেটা স্পষ্ট ছিল, কিন্তু এই সেটটা কিন্তু একদমই স্পষ্ট নয়। আগের সেটটা স্পষ্ট ছিল যে হ্যাঁ 35 হবে, 70 হবে, 105 হবে, এইভাবে হবে, মানে পরপর জিনিসগুলো সাজানো চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে, কিন্তু আমরা এলিমেন্টগুলো জানি যে এইভাবে এইভাবে হবে। এখানে কিন্তু আমরা জানি না। এর মাঝে কোটি কোটি এলিমেন্ট থাকতে পারে, এর মাঝে কোটি কোটি এলিমেন্ট থাকতে পারে, এর মাঝে কোটি কোটি এলিমেন্ট থাকতে পারে। তো এটা স্পষ্ট নয় কে থাকবে আর কে থাকবে না। সেই কারণে এই দশমিক সংখ্যার যে সেটটা আছে, এই দশমিক সংখ্যার সেটটা একটা স্পষ্ট এই দশমিক সংখ্যার যে সেটটা, এটা কিন্তু একটা স্পষ্ট সেট নয়, স্পষ্ট নেই, বলে দেওয়া নেই যে কোন ধরনের দশমিকগুলোকে আমাকে নিতে হবে। দশমিকের পরে একটা সংখ্যা থাকবে, এরকম দশমিকগুলো যদি নিতে হতো তাহলে আমাদের হয়ে যেত, কিন্তু এটা বলে দেওয়া নেই দশমিকের পরে কতগুলো সংখ্যা থাকবে। সো সেই কারণে স্পষ্ট নয় যে কোন কোন দশমিক নাম্বারগুলোকে আমাকে নিতে হবে, মানে ওয়েল ডিফাইন হবে না, তার মানে আর অন্য কিছু নয়, এটা আর সেট হবে না বন্ধু। বোঝা গেল? এটা কিন্তু সেট হবে না। চলো, তো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। আমি নেক্সট তোমাদের জন্য বেশ কিছু প্রশ্ন তোমার জন্য রেখেছি। এটা থাকলো তোমার HW, এটা থাকলো তোমার HW, ঠিক আছে, HW থাকবে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি থাকো এটার আনসারটা আমি তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে, কোনটা সেট হবে কোনটা সেট হবে না, ঠিক আছে। সো হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে জয়েন হয়ে থাকতে হবে, এইটাকে বাড়ির কাছে নিয়ে যাও, বাড়িতে গিয়ে খুব সুন্দরভাবে করবে। তো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, ক্লাসগুলো কেমন লাগছে সেটা কিন্তু বলতে আমাকে একদম ভুলবে না। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই জয়েন হয়ে যাও, ঠিক আছে, সবাই জয়েন হয়ে যাও, কারণ এখানে যত রকমের বদমাস ব্যাচে যত আপডেট থাকবে সব কিছু কিন্তু দিয়ে দেওয়া হবে তোমাকে, ঠিক আছে, একেবারে ফুললি টিউশনের মতো যেভাবে পড়ানো হয় সেইভাবেই তোমাকে এখানে পড়ানো হবে, ঠিক আছে। তো নেক্সট ক্লাসটা আমাদের লাইভ হবে। তোমার ডেটগুলো তোমার জানা আছে আশা করি। এটা হলো ফিজিক্স ক্লাসের ডেট, এটা হলো ম্যাথের ডেট। তো এগুলোকে একটু মেনশন করে রাখবে, একটু খাতার মধ্যে লিখে রাখবে, ঠিক আছে। চলো, আজকেরটা আমরা এখানেই রাখছি। তো বদমাস ব্যাচের প্রথম ক্লাসটা এইটুকুটাই। চলো, বাই।